ত্রিকোণমিতিক অনুপাত এইটার 3 নাম্বার ক্লাসটা করব। আমাদের আর হচ্ছে একটা ক্লাসের মাধ্যমে এটা শেষ হয়ে যাবে। আজকের ক্লাস সহ 2টা ক্লাস। সবাই আমাকে বলো তো আমার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। সবাই ভাইয়াকে একটু জানাও যে ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে ঠিক আছে, আমরা শুরু করতেছি। তো আমাদের 6.1 6.2 দুইটাই কিন্তু শেষ, তাই না? 6.1 6.2 দুইটাই কি শেষ। আমাদের রইল বাকি কি? আমাদের রইল বাকি হচ্ছে 6.3, রইল বাকি হচ্ছে চ্যাপ্টার 6.3। তো চ্যাপ্টার 6.3 এখানে মূলত আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলার গ্রাফ নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ সাইন এক্স কেমন, কজ এক্স কেমন। তোমাদেরকে একটা বাড়ির কাজ দিছিলাম, সবাই কি করছো বলো তো? তোমাদেরকে একটা বাড়ির কাজ দিছিলাম, কি কাজ দিছিলাম? এটা এক্সপ্লোর করা। করছো? করছো, সবাই করছো আমি জানি। হ্যাঁ, তো আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত, সেই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের গ্রাফ কেমন হবে সেটা আমরা দেখব। তো 6.1 to 3 এর মধ্যে চ্যাপ্টার 6.3 এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। পরীক্ষায় আসলে এখান থেকেই আসবে, পরীক্ষায় আসলে এখান থেকেই আসবে। তো এটার উপরে আমরা 2টা ক্লাস নিব, 2টা ক্লাস নিব, এবং এই 2টা ক্লাস তোমার সারা জীবন কাজে লাগবে। স্পেশালি আজকের ক্লাসটা, আজকের ক্লাসটা সারা জীবন বলতে দেখো তুমি কোথায় কোথায় কাজে লাগবে। চ্যাপ্টার 7 ত্রিকোণমিতি, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 7 ত্রিকোণমিতি, সেখানে কাজে লাগবে প্রথমত। তারপর চ্যাপ্টার 8 ফাংশন ও ফাংশনের লেখচিত্র, ওখানে ত্রিকোণমিতিক ফাংশন আছে, সেই ত্রিকোণমিতিক ফাংশনে আজকের ক্লাসে সব জিনিসপত্র কাজে লাগবে। ঠিক আছে, চ্যাপ্টার 10 যোগজীকরণ, সেখানে আজকের ক্লাসের জিনিসপত্র কাজে লাগবে। সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7 বিপরীত ত্রিকোণমিতি, সেখানেও আজকের ক্লাসের জিনিসপত্র কাজে লাগবে। তো আজকের ক্লাসের জিনিসটা দেখবা সারা বছরই কাজে লাগতেছে। তো কি করতে হবে আজকের ক্লাসে? পুরা মনোযোগ দিতে হবে, পুরা মনোযোগ দিতে হবে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আমরা ফার্স্টে যে জিনিসটা দেখব, আমাদের 6টা ত্রিকোণমিতিক ফাংশন, তাদের ডোমেইন আর রেঞ্জ। ডোমেইন রেঞ্জ সবাই বুঝো তো? তোমরা ফাংশন তো পড়ে আসছো, ডোমেইন রেঞ্জ সবাই বোঝো, তাই না? ডোমেইন রেঞ্জ সবাই বুঝো। আচ্ছা, চলো আমরা একটু দেখি। চলো সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও। ধরো আমাদের কাছে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজ, হ্যাঁ এই ত্রিভুজ, এই কোণটা হচ্ছে থিটা, লম্ব ভূমি অতিভুজ। তাহলে আমাদের 6টা যে ত্রিকোণমিতিক অনুপাত, সাইন থিটা কস থিটা, সাইন থিটার ভ্যালু কত হবে? সাগরে লবণ অতি, a/c, সাগরে লবণ অতি। ঠিক আছে, কস থিটা কি হবে বলো তো? কবরে ভূত অতি, কবরে ভূত অতি। ট্যান থিটা কি হবে? টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। এদেরকে যদি উল্টাও, সাইনের উল্টা কি? কোসেক, কোসেক থিটা কি হবে? c/a। কজের উল্টা কি? সেক, সেক থিটা কি হবে বলো তো? c/b। কট থিটা কি হবে? b/a। আচ্ছা, এইবার আমাকে বলো কোন একটা ফাংশনের ডোমেইন আর রেঞ্জ কি আসলে? আমি একটা ফাংশন লিখি y = f of x। এই ফাংশনটার ডোমেইন কি? তুমি x এর জায়গায় যা যা বসাইতে পারবা, অর্থাৎ এই ফাংশনটায় যা যা ইনপুট দিলে কোনো উল্টাপাল্টা জিনিস আসবে না, সেগুলো হচ্ছে এটার ডোমেইন। ফর এক্সাম্পল আমি একটা ফাংশন লিখি তো, y = 1/x - 2। এটার ডোমেইন কি? এখানে x এর জায়গায় যদি 2 বসাও তাহলে উল্টাপাল্টা জিনিস আসে, তাহলে x এর জায়গায় 2 বসাইতে পারবা না, বাদ বাকি সবকিছু বসাইতে পারবা। তাহলে এই যে এই বেচারা, তার ডোমেইনটা কি হবে? তার ডোমেইনটা কি হবে আমাকে বলো তো? বাস্তব সংখ্যার সেট, যে কোনো বাস্তব সংখ্যা বসাইতে পারবা, শুধু 2টা বসাইতে পারবা না, শুধু 2টা বসাইতে পারবা না। আমি কি বুঝাইতে পারলাম? রেঞ্জ কি? এই ফাংশনটার আউটপুটে যা যা আসতে পারে, এই ফাংশনটার আউটপুটে যা যা আসতে পারে সেটাই কি আমাদের রেঞ্জ। এই ফাংশনটার আউটপুটে যা যা আসতে পারে সেটাই কি আমাদের রেঞ্জ। এর আউটপুটে কি কি আসতে পারে বলো তো? আউটপুট মানে y, বুঝছো? এখানে x হচ্ছে ইনপুট, x হচ্ছে ইনপুট, আর yটা কি? আউটপুট।
আউটপুট মানে ওয়াই এর ভ্যালু যা যা আসতে পারে সেটাই কি রেঞ্জ। দেখো ওয়াই এর ভ্যালু শূন্য আসতে পারে না, কারণ শূন্য আসতে হলে 1/ইনফিনিটি। দেখো 1/ইনফিনিটি শূন্য, তাহলে নিচে বিশাল বড় একটা সংখ্যা, বিশাল বড় একটা সংখ্যা তো তুমি ইনফিনিটি বসাইতে পারবা না। এটার রেঞ্জ কি? বাস্তব সংখ্যার সেট, তবে শূন্য হবে না, বুঝছো? এটার রেঞ্জ হবে বাস্তব সংখ্যার সেট, তবে তুমি শূন্য আউটপুটে পাবা না, শূন্য আউটপুটে পাবা না। ওকে, ডান ডান। আচ্ছা, তাহলে চলো এবার আমাদের যেই 6টা ত্রিকোণমিতিক ফাংশন তাদের ডোমেইন রেঞ্জ বের করার পালা। তাদের কি বের করার পালা? ডোমেইন রেঞ্জ বের করার পালা। ওকে, আচ্ছা, ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ নেগেটিভ হতে পারে, এটা তো জানো। এই যে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, আমরা একটু আঁকাই। আমাদের ত্রিকোণমিতিক কোণ বোঝার জন্য অবশ্যই কি চতুর্ভাগ লাগবে, 4টা চতুর্ভাগ, তাই না? এখানে সবাই পজিটিভ, অল পজিটিভ। এখানে কারা কারা পজিটিভ? সাইন কোসেক পজিটিভ, বাকিরা নেগেটিভ। এখানে কি ট্যান কট পজিটিভ, এখানে কি আমাকে বলো কস সেক পজিটিভ, বাকি সবাই কি নেগেটিভ। আচ্ছা, এই যে 4টা লম্বা লম্বা দাগ, এটা দেখো, খেয়াল করো, এটা এটা এটা, এই যে 4টা দাগ, এদেরকে আমি সুন্দর করে একটু প্রকাশ করব। সবাই একটু মনোযোগ দিবা। হ্যাঁ, আমি কেমনে প্রকাশ করব? রেডিয়ানে। বলো তো, 0 রেডিয়ান এখান থেকে শুরু না? 0 রেডিয়ান এখান থেকে শুরু, এখানে আসলে কত হইলো? π/2 রেডিয়ান। আরো π/2 রেডিয়ান চলে আসছে, তাহলে এখানে কি পাই রেডিয়ান। এখানে যদি চলে আসে তাহলে কত হয়? 3π/2 রেডিয়ান। π/2 যোগ করতেছো, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরতেছো, অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরতেছো, অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরতেছো, আর কি π/2 যোগ করতেছো, তাই না? এখান থেকে এখানে আসলে কি হয়ে যাবে? 2π। তারপর এখান থেকে আরো π/2 যোগ করলে কত হবে আমাকে বলো তো? 5π/2। আরো π/2 যোগ করলে কত হবে আমাকে বলো? 3π। আরো π/2 যোগ করলে কত হবে বলো তো? 7π/2। আরো π/2 যদি যোগ করো কত হবে? 4π। আরো π/2 যদি যোগ করো কত হবে? 9π/2। তুমি কি কোনো সিকোয়েন্স ধরতে পারতেছো? এখানে হবে 5π। তুমি কি কোনো সিকোয়েন্স ধরতে পারতেছো? আমাকে সবাই বলো, এমনি চলতে থাকবে। তাহলে মনোযোগ, এক্স অক্ষের ধনাত্মক যেই দিকটা, এখানে যেই কোণগুলো আসতেছে তাদেরকে আমি কি লিখতে পারি? তাদের আকৃতি, তাদের সাধারণ আকৃতিটা কেমন? পায়ের সহগ জোর, তাহলে এখানে যারা আসবে তাদের সাধারণ আকৃতি হবে 2nπ। অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকটা, এই দিকটায় যারা আসবে তারা কি 2nπ এর মতো দেখতে, তাই না? তাহলে বলো 8π কই থাকবে? 8π কই থাকবে? এখানে থাকবে। এবং এরা কিন্তু সবাই সেম কোণ। সাইনের মধ্যে 0 বসালেও 0, 2π বসালেও 0, 4π বসালেও 0। সিমিলার ভাবে এরা সবাই কিন্তু সেম কোণ, এদের সবার ত্রিকোণমিতিক অনুপাত সেম। তুমি যদি ট্যানের মধ্যে সবগুলা বসাও, বা কটের মধ্যে সবগুলা বসাও, বা সেকের মধ্যে সবগুলা বসাও, সবগুলা সেম। এবার এক্স অক্ষের যেই নেগেটিভ দিকটা, এই দিকটাই খেয়াল করো, মনোযোগ। এক্স অক্ষের যেই নেগেটিভ দিকটা, বলে এখানে তো কত, এরা দেখতে কেমন? পায়ের সহগ বেজোর, তাহলে 2n + 1π, 2n + 1π। ঠিক আছে? আচ্ছা, এখানে খেয়াল করো। এবার ওয়াই অক্ষের উপরের সাইডটা, π/2 এর সহগ এখানে 1 ছিল, 5 ছিল 9, তাহলে π/2 এর সহগ 4 করে বাড়তেছে। π/2 এর সহগ 4 করে বাড়তেছে। তাহলে উপরের দিকটা আমাদের ওয়াই অক্ষের উপরের দিকটা আমাদের π/2 আছে সব জায়গায়, তার সহগ 4 করে বাড়তেছে, তাই না? দেখো, n এর মান যখন 0, π/2, n এর মান যখন 1, মনে রাখতে হবে এই সবগুলা n বিলংস টু পূর্ণ সংখ্যা। এই n পূর্ণ সংখ্যা। 0 2π নেগেটিভ দিকেও কিন্তু হয়, 0 - 2π। তুমি যদি ক্লকওয়াইজ ঘুরে আসো, ওকে। এই সবাই বুঝলাম? এখানে হচ্ছে 2n + 1, বেজোর সংখ্যা বোঝায় 2n + 1। এবার নিচের দিকে খেয়াল করো তো, এখানে 3 থেকে শুরু, π/2 আছে। প্রথমত π/2 আছে, এটা কি তুমি দেখছো? প্রথমত π/2 আছে, 3 থেকে শুরু, 4 করে বাড়তেছে। তাহলে 4n - 1 π/2 আমি যদি দেই, 4n - 1 π/2 যদি আমি দেই, তাহলে কি থাকে?
এন এর মান যদি 1 বসাও 3π/2, 2 বসালে 7π/2। তাহলে বুঝছো এক্স অক্ষের ধনাত্মক দিকে যত কোণ আসবে তাদের সাধারণ আকৃতি 2nπ, n বিলংস টু পূর্ণ সংখ্যা। এক্স অক্ষের নেগেটিভ দিকে যত কোণ আসবে তাদের সাধারণ আকৃতি এটা। ওয়াই অক্ষের পজিটিভ দিকে মানে প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগের মাঝামাঝি যেই কোণগুলো আসবে তাদের আকৃতি এরকম, π/2, 5π/2, 9π/2, 13π/2, 17π/2। নিচের দিকে আসলে এরকম। আমি কি ক্লিয়ার? 2n - 1 পাই হবে না? হ্যাঁ, তুমি চাইলে এখানে 2n + 1ও দিতে পারো, -1ও দিতে পারো, তোমার সুবিধা, তোমার যেটা মন চায়, যেটা মন চায়। আচ্ছা, ডান 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 তো ডান। এবার আমরা পুরা এক্স অক্ষটাকে প্রকাশ করতে চাইব। পুরা এক্স অক্ষ, এক্স অক্ষের উপরে যারা আছে তাদের সাধারণ আকৃতি কেমন? এক্স অক্ষের উপরে যারা আছে, এক্স অক্ষের উপরে যারা আছে তাদের সাধারণ আকৃতি কেমন? পায়ের সহগ, পায়ের সহগ, এদিকে জোর এদিকে বেজোর, পায়ের সহগ এদিকে জোর এদিকে বেজোর। তাহলে জোর বিজোর মিলে কি পূর্ণ সংখ্যা না? তাহলে আমি বলতে পারি না এই দুইটার কমন, হ্যাঁ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এই দুইটার কমন, বুঝছো? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, সরি, এক্স অক্ষর পজিটিভ আর নেগেটিভ এই দুইটা দিকে যার যেই কোণগুলা থাকবে তাদের কমন, তাদের সাধারণ আকৃতি হচ্ছে nπ। অর্থাৎ কোন কোণ যদি দেখতে এমন হয় nπ, কোন কোণ যদি দেখতে এরকম হয় nπ, তার মানে সে এক্স অক্ষের উপরে আছে। 7π এক্স অক্ষের উপরে আছে, 8π, 9π, 10π। আচ্ছা, এবার চলো ওয়াই অক্ষের উপরে যারা আছে তাদেরকে আমরা কেমনে প্রকাশ করি? ওয়াই অক্ষের উপরে যারা আছে তাদেরকে কেমনে প্রকাশ করি? দেখো ওদের আকৃতিগুলো একটু খেয়াল করো। π/2 আছে, সবার সাথে π/2 আছে, সবার সাথে π/2 আছে, π/2 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 এর সহগ 1, 3, 5, 7, 9। তাহলে π/2 আছে, তার সহগ হচ্ছে বেজোড়। π/2 হচ্ছে তার সহগ হচ্ছে বেজোড়, জোড় হলে তো আবার nπ হয়ে যাবে, 2 2 কাটাকাটি গিয়ে। তাহলে ওয়াই অক্ষের উপরে যত কোণ আছে, ওয়াই অক্ষের উপরে যত কোণ আছে তাদের আকৃতি কেমন? π/2, তার সহগটা হচ্ছে বেজোড়। তাহলে আমরা বলতে পারি না 2n + 1 π/2 এই আকৃতির যত কোণ আছে তারা সব ওয়াই অক্ষের উপরে, তারা সব ওয়াই অক্ষের উপরে। তুমি কি একমত? এই জিনিসটা সামনে কাজে লাগবে। পুরাটা একটু জাস্ট মাথার ভিতরে ঠাস করে নিয়ে নাও তো, পুরাটা একটু মাথার ভিতরে ঠাস করে নিয়ে নাও। কোনটা বুঝো নাই আমাকে বলো। খেয়াল করো খেয়াল করো খেয়াল করো। এক্স অক্ষের ধনাত্মক দিকে যেই কোণগুলা তাদের সাধারণ আকৃতি কি? 2nπ। এই আকৃতির যে n এর ভ্যালু যে কোনো পূর্ণ সংখ্যা বসায় যেই কোণ পাবা তারা সবাই এক্স অক্ষের ধনাত্মক দিকে থাকবে। এক্স অক্ষের ঋণাত্মক দিকে যেই কোণগুলা তাদের সাধারণ আকৃতি পায়ের সহগ বেজোড়। n এর ভ্যালু যে কোনো কিছু বসায়, যে কোনো পূর্ণ সংখ্যা বসায় তুমি এই আকৃতিতে যে কোনো কোণ পাও, 3π, 7π, 9π, 11π সবাই কি এখানে থাকবে। আচ্ছা, ওয়াই অক্ষের উপরের দিকে তুমি যদি খেয়াল করো π/2 এর সহগ 4 করে বাড়তেছে, 1, 5, 9, 13। তাহলে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের আকৃতিটা 4n + 1। তোমার বিশ্বাস না হলে n এর ভ্যালু 0 বসাও এটা পাবা, 1 বসাও এটা পাবা, 2 বসালে এটা পাবা, এভাবে করে বলে। আর নেগেটিভ দিকে এইটা। এখন আমি যাচ্ছি কম্বাইন্ড, শুধু এক্স অক্ষের নেগেটিভ বা পজিটিভ না, পুরা এক্স অক্ষের উপরে যারা আছে, পুরা এক্স অক্ষের উপরে যারা আছে তাদের আকৃতি কেমন? দেখো পায়ের সহগগুলা কি সব পূর্ণ সংখ্যা না? পায়ের সহগ খেয়াল করো, 0, 1, 2, 3, 4, 5। তাহলে nπ আকৃতির সব কোণ কি আমাদের এক্স অক্ষের উপরে আছে। চলো ওয়াই অক্ষের উপরে, ওয়াই অক্ষের উপরের দিকে তুমি যদি খেয়াল করো π/2 এর সহগ 1, 5, 9, নিচের দিকে π/2 এর সহগ 3, 7। তাহলে 1, 3, 5, 7, 9, 13 এরকম, তাই না? 9, 11, 13। তাহলে ওয়াই অক্ষের উপরে যারা আছে তাদের সবার π/2 আছে, সহগটা কি বেজোড়। আমি কি এবার বুঝাইতে পারছি? 2π কেন প্লাস করছেন? কোথায়? এই যে এখান থেকে এখানে আসলে π/2 যোগ করতে হয়, এখান থেকে এখানে আসলে π/2 যোগ করতে হয়, এখান থেকে এখানে আসলে π/2, এখান থেকে এখানে তুমি পুরো একটা যদি ঘুরে আসো 2π ঘুরে আসলা না? বুঝছো? আমি কি বুঝাইতে পারছি? ত্রিকোণমিতিক কোণগুলো এখানে 0 ডিগ্রি কোণ, এখানে 0 রেডিয়ান কোণ, এখানে এই কোণটাকে তুমি যখন ঘুরে ঘুরে এখানে চলে আসবা তখন 2π রেডিয়ানটাও কিন্তু এখানে, আবার একবার ঘুরে আসবা 4π রেডিয়ানটাও এখানে, আবার যখন ঘুরে আসবা 6π রেডিয়ানটাও কি এখানে। ক্লিয়ার? এগুলার কাজ কি? এগুলার কাজ টের পাবা, পুরা কলেজ লাইফ জুড়ে টের পাবা। আচ্ছা ঠিক আছে, এবার একটা মজার জিনিস,
ধরো এইখানে একটা কোণ আছে, এখানে আসলে কয়টা কোণ বলো তো? এই পজিশনটাই কিন্তু কোটি কোটি কোণ হইতে পারে, তাই না? এই যে হলুদ যেই পজিশনটা, থিটা যদি চিন্তা করো, কোটি কোটি কোণ হইতে পারে না? ফর এক্সাম্পল ধরো 30 ডিগ্রি, তুমি আরো 360 ডিগ্রি ঘুরে আসে, 390 ডিগ্রি, আরো 360 ডিগ্রি ঘুরে আসে, এখানে হাজার হাজার কোণ হইতে পারে না? আমাকে বলো, ওদের সবার তুমি যদি সাইন নাও, সবার ক্ষেত্রে সেই সাইন থিটাটা সেম আসবে, সবার কস থিটাটা সেম আসবে, তাই না? সাইন 30, সাইন 390, দেখবা সবার কি সেম আসে। আমি কি বুঝাইতে পারছি? সবাইকে আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? ওকে, চলো আমরা ডোমেইন রেঞ্জ দেখতেছিলাম। তো চলো প্রথমত আমরা সাইন থিটার ডোমেইনটা বাইর করি, রেঞ্জটা বাইর করি। ফার্স্টে বাইর করবো কি? রেঞ্জ। আচ্ছা, সাইন থিটা, এটার সর্বনিম্ন মান কত হইতে পারে? 0। সাইন থিটা মানে কি? সাগরে লবণতি। চিন্তা করো, থিটা কোণটা যদি 0 হয়ে যায়, তাহলে আমাদের অতিভুজটা এখান থেকে এখানে ফল করবে না, তখন লম্বটা কত হয়ে যাবে? 0। অতিভুজটা বি এর সমান হয়ে যাবে, তাই না? আমাদের যে সাইন থিটা সেটা 0 হইতে পারে, বুঝছো তো? থিটার মান যদি 0 হয়ে যায়, ত্রিভুজটা একটা লাঠি হয়ে যাবে, তখন তার লম্ব 0, অতিভুজ কি ভূমির সমান হয়ে যাবে। তাহলে সাইন থিটার মান কি? মিনিমাম 0 হইতে পারে। ম্যাক্সিমাম কত হইতে পারে? লবণ অতি মানে লম্ব বাই অতিভুজ, লম্ব জীবনেও অতিভুজের চেয়ে বড় হবে না। চিন্তা করো, থিটার মান আস্তে আস্তে যদি বাড়াও, থিটার মান এখানে কত আছে, তুমি যদি আস্তে আস্তে বাড়াইতে থাকো, একটা পর্যায়ে গিয়ে থিটা 90 করে দিলা, কত করে দিলা? 90। সেক্ষেত্রে এটা অতিভুজ, এটাই লম্ব, সেক্ষেত্রে আমাদের সাইন থিটার মান ম্যাক্সিমাম। সাইন থিটার ম্যাক্সিমাম মান কত? 1। তাহলে সাইন থিটার মান মিনিমাম মান 0, ম্যাক্সিমাম কত? 1। এখন আবার নেগেটিভও তো হইতে পারে, তাই না? এটাকে যদি নেগেটিভ করো, আমার সাইন থিটা তার মিনিমাম মান -1, ম্যাক্সিমাম কত? 1। তাহলে সাইন থিটা মিনিমাম মান -1, ম্যাক্সিমাম 1। তাহলে সাইন থিটার রেঞ্জ কি? এটা। আচ্ছা, তোমরা ব্যবধি সম্পর্কে জানো? আমি তোমাদের ব্যবধি সম্পর্কে একটু জানাই, ঠিক আছে? ব্যবধি সম্পর্কে একটু জানাই। দেখো, এটাকে বলা হয় আবদ্ধ ব্যবধি। হ্যাঁ, এটাকে বলা হয় আবদ্ধ ব্যবধি। এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে এ আর বি সহ, আমি যদি বলি x বিলংস টু, এটা একটা সেট, x বিলংস টু, এটা মানে হচ্ছে এ আর বি সহ, এ আর বি এর মাঝে যত বাস্তব সংখ্যা আছে তাদের সবাই কি x হতে পারে। এটাকে বলা হয় আবদ্ধ ব্যবধি। ঠিক আছে? মুক্ত ব্যবধিও হয়। আমি যদি এরকম করি, হ্যাঁ, এটা মানে হচ্ছে মুক্ত ব্যবধি। এটা মানে হচ্ছে এ আর বি এর মাঝখানের সব বাস্তব সংখ্যা, কিন্তু এ আর বি ইনক্লুডেড না, বুঝছো? এটা মানে হচ্ছে এ আর বি এর মাঝখানের সব বাস্তব সংখ্যা, কিন্তু এ আর বি ইনক্লুডেড না। এটাকে এভাবেও লেখা হয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। হ্যাঁ, আরো অনেক টাইপের ব্যবধি হতে পারে, যে একটা মুক্ত দিলাম, একটা বদ্ধ দিলাম। তাহলে এটা মানে কি? এ ইনক্লুডেড কিন্তু বি ইনক্লুডেড না, এটা এমনিও লেখা হয় এ বি। হ্যাঁ, আরেকটা ধরো, এই সাইডে আমি দিলাম মুক্ত, এই সাইডে দিয়ে দিলাম বদ্ধ, বা এটাকে এভাবেও লেখা হয়। হ্যাঁ, এইবার আমাদের এ ইনক্লুডেড না, কিন্তু বি ইনক্লুডেড। সবাই বুঝছো? এগুলো হচ্ছে ব্যবধি। তাহলে আমাকে বলো তো, সবাই তাহলে আমাকে বলো, আমি যদি y = sin θ এটা ধরে নেই, তাহলে এই sin থিটার মান কি হতে পারে? -1 থেকে 1 এর মাঝে। তাহলে sin থিটার যেই রেঞ্জ সেটা কেমন? এটা না? সবাই কি ক্লিয়ার? sin থিটার যেই রেঞ্জ সেটা কি এটা না? তাহলে sin থিটার রেঞ্জ আমরা পেয়ে গেলাম। বলো, সবাই বুঝছো? sin থিটার রেঞ্জ আমরা পেয়ে গেলাম। একদম সিমিলার ভাবে cos থিটার রেঞ্জও কি এটা না? কারণ cos মানে কি? ভূমি বাই অতিভুজ, তাই না? সিমিলার কাহিনী। কিন্তু ভূমি কখনোই অতিভুজের চেয়ে বড় হবে না। ভূমি কিন্তু 0 হইতে পারে। কখন? যখন থিটার ভ্যালু 90 হবে, বুঝছো? থিটার ভ্যালু এত, ভূমি বিশাল বড়,
তুমি থিটার ভ্যালু আস্তে আস্তে বাড়াচ্ছ, ভূমি কমতেছে না, ভূমি কমতেছে না, থিটার ভ্যালু যখন 90 করে দিছো তাহলে ভূমি 0, তখন কস থিটার মান 0 হবে। ঠিক আছে, ডান ডান ডান। আচ্ছা এবার তাহলে চলো, এটার রেঞ্জ পাইছি, এটার রেঞ্জ পাইছি। ট্যান থিটা, ট্যান মানে কি? ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। এখন লম্ব আর ভূমি কোনটা বড় কোনটা ছোট এদের মধ্যে কোনো রেস্ট্রিকশন নেই, এদের মধ্যে কোনো রেস্ট্রিকশন নেই। তাহলে ট্যান থিটার মান দুনিয়ার যে কোনো সংখ্যা হইতে পারে। লম্ব 0 হইতে পারে, ভূমি 0 হইতে পারে, লম্ব ভূমির থেকে অনেক বড় হইতে পারে, অনেক ছোট হইতে পারে, তাই না? লম্ব ভূমির থেকে অনেক ছোট হইতে পারে, লম্ব ভূমির থেকে অনেক বড় হইতে পারে, পারে না? তাহলে ট্যান থিটা, এটার রেঞ্জ আসলে পুরা বাস্তব সংখ্যার সেট। এটার রেঞ্জ কি? পুরা বাস্তব সংখ্যার সেট, যেটাকে তুমি সেট হিসেবে যদি লেখো এমনিও লেখা যায়, মাইনাস ইনফিনিটি, মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত। মাইনাস অসীম থেকে, অসীম মানে হচ্ছে অনেক বিশাল একটা সংখ্যা, নেগেটিভ মানে কি? যত ছোট সংখ্যা, পজিটিভ ইনফিনিটি বিশাল বড় একটা সংখ্যা। এখানে তুমি কি দিয়ে দিবা? মুক্ত ব্যবধি। ইনফিনিটি কোনো সেটের অন্তর্ভুক্ত হয় না, ইনফিনিটি কোনো সেটের অন্তর্ভুক্ত হয় না, এই জন্য মুক্ত ব্যবধি দিয়ে দিলাম, এই জন্য মুক্ত ব্যবধি দিয়ে দিলাম। সবাই বুঝছো? আমরা সবাই বুঝছি। আচ্ছা, ট্যান থিটার রেঞ্জ যদি এটা হয়, তাহলে আমাকে বলো তো কট থিটার রেঞ্জও এটা না? কট মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এবার বলো কোসেক থিটার রেঞ্জ কি হবে? কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব, তাহলে সি এর ভ্যালু সবসময় এর থেকে বড় বা সমান হবে। তাহলে এইটার মিনিমাম ভ্যালু কত? এটার মিনিমাম ভ্যালু কত? আপাতত নেগেটিভ চিন্তা করবে না, জাস্ট পজিটিভটা চিন্তা করো, জাস্ট পজিটিভ চিন্তা করো। এটার মিনিমাম ভ্যালু কত বলো তো? পজিটিভ যদি চিন্তা করো তাহলে কোসেক থিটার মিনিমাম ভ্যালু কত? 1 না? যখন সাইন থিটা 1, তাহলে কোসেক থিটার পজিটিভ ভ্যালু চিন্তা করলে ওর মিনিমাম ভ্যালু হচ্ছে 1। ম্যাক্সিমাম কোনো লিমিট আছে? অতিভুজ বাই লম্ব, তো অতিভুজ তো লম্বর থেকে বিশাল বড় হইতে পারে, তাহলে ম্যাক্সিমামের কোনো লিমিট নাই, ইনফিনিটি। অথবা এই জিনিসটা তো নেগেটিভও হইতে পারে। প্রথম দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, কোসেক পজিটিভ, এটা যদি নেগেটিভ হয় তখন কি কাহিনী হবে বলো তো? ইনফিনিটিকে নেগেটিভ করলে সেটা অনেক ছোট হয়ে যাবে, নেগেটিভ দিক দিয়ে চিন্তা করলে তখন এটা সবচেয়ে ছোট, আর সবচেয়ে বড় হবে কত? -1। তাহলে আমাদের কোসেক থিটার ভ্যালু হয় এটা না হয় এটা, হয় এটা না হয় এটা, তাহলে ইউনিয়ন দিয়ে দিব। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? কোসেক থিটার রেঞ্জ দেখো, এই টপিকগুলো না সরাসরি এই চ্যাপ্টারে, মানে শুধু এই চ্যাপ্টারে নাই, এগুলো অনেক জায়গায় আছে। সো আমি একসাথে সব কমপ্লেক্স টপিক তোমাকে বুঝাই দিচ্ছি। একদিন ভালো করে মনোযোগ দাও, ভালো করে এফোর্ট দাও, সারা জীবন আর টেনশন করা লাগবে না, আমি কি বুঝাইতে পারছি? আবার মনোযোগ দাও সবাই। সাইন থিটার ডোমেইন না আমরা বের করতেছি হচ্ছে রেঞ্জ। আমরা আগে রেঞ্জ বের করতেছি, ডোমেইনে পরে যাবো। আমরা আগে কি বের করতেছি? কি? রেঞ্জ। সাইন থিটার রেঞ্জ কি? -1 থেকে 1 এর মাঝে। কারণ লম্ব বাই অতিভুজ, আমাদের অতিভুজটা সব সময় লম্বের থেকে বড় বা সমান হবে। তাহলে এটার মান সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান 0, আবার নেগেটিভও হইতে পারে। নেগেটিভ যদি করো তাহলে -1 থেকে 1 এর মাঝামাঝি থাকবে আমাদের কি? সাইন থিটার ভ্যালু। বুঝছো? তুমি যদি লেখো y = sin x, x এর ভ্যালু তুমি যাই বসাও না কেন, হ্যাঁ, y এর ভ্যালু কোনোদিনও -1 থেকে 1 এর বাইরে পাবা না। তাহলে এই ফাংশনটার রেঞ্জ এত। সিমিলার কস ট্যান, যেহেতু লম্ব বাই ভূমি, এদের কোনো ঠিক ঠিকানা নাই। লম্ব বিশাল বড় হইতে পারে, বিশাল ছোট হইতে পারে। সো এটার ভ্যালু যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে। তাহলে ট্যান থিটার রেঞ্জ দুনিয়ার সকল বাস্তব সংখ্যা। এটাকে আমি -ইনফিনিটি টু +ইনফিনিটিও দিতে পারি। ট্যানের উল্টা কি? কট, ভূমি বাই লম্ব। তাহলে এটাও সেম। এবার আসি কোসেক হচ্ছে সাইনের উল্টা। তার মানে এবার উপরে হচ্ছে অতিভুজ, নিচে হচ্ছে লম্ব। আমি আপাতত পজিটিভ চিন্তা করি। আমাদের উপরেরটা ভ্যালু অতিভুজ, অবশ্যই
আমাদের লম্ব থেকে বড় বা সমান হবে, তাহলে এই জিনিসটার মিনিমাম ভ্যালু কত? 1। ম্যাক্সিমাম কত? অতিভুজ লম্বের থেকে অনেক বড় হইতে পারে না, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি। ইনফিনিটি কোনো সেটের অন্তর্ভুক্ত হয় না, এই জন্য যেখানে ইনফিনিটি থাকবে অবশ্যই কি মুক্ত ব্যবধি, মুক্ত ব্যবধি। আচ্ছা, তাহলে পজিটিভ পার্ট চিন্তা করলাম, নেগেটিভ করলে এটাকে নেগেটিভ করে দিতে হবে। দেখো তো, তুমি এগুলোর আগে যদি নেগেটিভ বসাও এই সংখ্যাগুলোর আগে, তখন তাহলে সর্বোচ্চ সংখ্যা কত হবে? -1। নেগেটিভ করলে কি সবচেয়ে বড়টা সবচেয়ে ছোট হয়ে যায়, বুঝছো? তোমার কাছে 5 টাকা আছে, আমার কাছে 10 টাকা আছে, আমি যদি নেগেটিভ লাগিয়ে দিই তাহলে তোমার কাছে -5 টাকা আছে, আমার কাছে -10 টাকা আছে। আমার কি বেশি ঋণ হয়ে যাবে না? যেটা বড় সেটা তত বেশি নেগেটিভ হয়, তাহলে এটা কি -ইনফিনিটি হয়ে যাবে, এটা হবে -1। সিমিলার কাজটা কি আমাদের সেকের ক্ষেত্রে হবে। সেক কি কজের উল্টা, সাইন কজের রেঞ্জ কিন্তু সেম, তাহলে এটাও কি হবে, এটাও কি হবে, একদম পাক্কা সেম। তাহলে এই যে 6টা ফাংশন তাদের রেঞ্জ আমরা কি বুঝছি? পোলাপান না বুঝা মুখস্থ করে, তুমি কি বুঝছো এখন আমাকে বলো? এই যে 6টা ফাংশন আমাদের, এই 6টা ফাংশনের রেঞ্জ, 6টা ফাংশনের রেঞ্জ। ভাইয়া কোসেক থিটা নেগেটিভ হলে অতিভুজ বা লম্ব নেগেটিভ হবে, কিন্তু দূরত্ব কিভাবে নেগেটিভ হয়? খুব ভালো একটা কোয়েশ্চেন, এটা আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো, বুঝছো? দূরত্ব না, এখানে দূরত্ব দিয়ে মাপা হয় না, ঠিক আছে? অতিভুজটা সবসময় পজিটিভ। হ্যাঁ, তোমরা ওই স্থানাঙ্ক অবস্থায় দেখছো না, সরল রেখায় এই চতুর্ভাগে যদি থাকে তাহলে এই বিন্দুটার ভুজকোটি দুইটাই পজিটিভ। এখানে আসলে এক্সটা নেগেটিভ হয়ে যাবে, ওয়াইটা পজিটিভ থাকবে, ওই নেগেটিভ পজিটিভটা হিসাব করা হয়, বুঝছো? দূরত্ব না, দূরত্ব না। আমি কি বুঝাইতে পারছি? আমি কি তোমাদের সবাইকে বুঝাইতে পারছি? ডান, ডান। তাহলে সবার রেঞ্জ আমরা বের করে ফেলছি, সবার রেঞ্জ আমরা বের করে ফেলছি। ওকে, ওকে, ঠিক আছে। আমি তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব যে এই ক্লাসটা আরেকবার দেখবা, কারণ এই টপিকটা এত জায়গায় আসে, এত জায়গায় আসে, মানে বলার বাইরে। আচ্ছা, এবার চলো ডোমেইন। এবার কি, এবার কি ডোমেইন, ডোমেইন। আচ্ছা, সাইন থিটা, সাইন থিটার মধ্যে তুমি যে কোনো কোণ বসাইতে পারো না, কোনো উল্টাপাল্টা ভ্যালু আসবে? সাইন 0, থিটা 90, যা ইচ্ছা তা বসাইতে পারো। তাহলে সাইন থিটার, থিটার মধ্যে আমার ডোমেইনের কথা কি ছিল? এক্স এর জায়গায় আমি যা যা বসাইতে পারি এমন ভাবে বসাইতে হবে যাতে উল্টাপাল্টা কিছু না আসে, যা যা বসাইতে পারি সেটাই কি তার ডোমেইন। তাহলে আমার সাইন থিটার ডোমেইনটা কি হবে? বাস্তব সংখ্যার সেট। সাইন থিটার ডোমেইনটা কি হবে? বাস্তব সংখ্যার সেট। সিমিলার ভাবে কস থিটার মধ্যেও তুমি যা ইচ্ছা তা বসাইতে পারো, তাহলে কস থিটার ডোমেইন কি হবে? বাস্তব সংখ্যার সেট। বাকিগুলাই চলে আসি। আচ্ছা, ট্যান মানে কি আমাকে বলো তো? সাইন বাই কস। সেক মানে কি 1/cos। তাহলে এই দুইটার ডোমেইন আমি বাইর করবো এখন। কার কার? ট্যান আর সেক। কেন? কারণ তাদের দুইজনের নিচেই কি আছে? কজ আছে। তাদের দুইজনের নিচেই কি আছে? কজ আছে। আচ্ছা, দেখো ট্যান সেক দুইটাই কি ভগ্নাংশ। ভগ্নাংশের নিচে কখনো 0 হইতে পারে না। ভগ্নাংশের নিচে, যে নিচে 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 কখনো 0 হইতে পারে না। আমি কি বুঝাইতে পারছি? তাহলে কস থিটার মান কখনো 0 হওয়া যাবে না। কস থিটার মান কখনো 0 হওয়া যাবে না। তার মানে থিটার মান এমন কিছু বসানো যাবে না যাতে কস থিটা 0 হয়, তাই না? থিটার মান এমন কিছু বসানো যাবে না যাতে কস থিটার মান 0 হয়। বলো তো কস থিটা কোথায় 0? কস থিটা কোথায় 0? এই যে থিটার মান আস্তে আস্তে যত বাড়বে ভূমি কমতে থাকবে না? তাহলে যখন এরকম 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 একদম লম্বা ত্রিভুজটা যখন একদম খাড়া, চ্যাপ্টা একদম খাড়া হয়ে গেছে, অর্থাৎ থিটার মান যখন 90, তখন কি কস থিটা 0? শুধু 90 0? হ্যাঁ, শুধু 90 0? শুধু 90 0 না, এখানে 0, এখানেও 0। যাদের কাছে ক্যালকুলেটর আছে বসায় দেখতে পারো। এই যে এখানে আর এখানে সব জায়গায় কি, এই যে ওয়াই অক্ষের উপরে ভূমিটা 0 না? আমাদের ত্রিভুজটা যখন ওয়াই অক্ষের উপরে থাকবে, মানে কোনটা, এই কোনটা যখন ওয়াই অক্ষের উপরে থাকবে, ওয়াই অক্ষের উপরে থাকবে, কোনটা যখন ওয়াই অক্ষের উপরে থাকবে, তখনই কি ভূমি 0। ওয়াই অক্ষের উপরে যে কোণগুলো আছে কত? এত রেডিয়ান, 90, 270, ঠিক আছে? তাই ওয়াই অক্ষের উপরে এরকম হাজার হাজার কোণ আছে না? এই সবগুলা কোণের জন্য
cos থিটা 0, সবগুলা কোণের জন্য cos থিটা 0। এই সবগুলা কোণকে তুমি সাধারণভাবে কি দিয়ে প্রকাশ করো? এই সবগুলা কোণকে তুমি সাধারণভাবে কি দিয়ে প্রকাশ করো বলো তো? এই যে y অক্ষের উপরে যারা আছে তাদের সাধারণ আকৃতি কি? এটা। y অক্ষের উপরে যারা আছে তাদের সাধারণ আকৃতি কি? এটা। তাহলে এরা হইতে পারবে না, এদেরকে আমি থিটার জায়গায় বসাইতে পারবো না, এদেরকে আমি থিটার জায়গায় বসাইতে পারবো না, বুঝছো? কারণ এদেরকে থিটার জায়গায় বসাইলে cos থিটা 0 মানে নিচে 0, কাহিনী খতম হয়ে যাবে। তাহলে tan থিটা তার ডোমেইন কত? তুমি যে কোনো কোণ বসাইতে পারবা, যে কোনো কোণ বসাইতে পারবা, তবে y অক্ষের উপরে যারা আছে, y অক্ষের উপরে যারা আছে তাদেরকে বসাইতে পারবা না। y অক্ষের উপরে কারা আছে? y অক্ষের উপরে কারা আছে? এই যে এরা আছে, হ্যাঁ, যেখানে n বিলংস টু পূর্ণ সংখ্যা, এই আকৃতির কোণগুলা, তাদেরকে বসাইতে পারবা না। তাহলে আমি বুঝছি tan থিটার ডোমেইন যা, বুঝছি তো tan থিটার ডোমেইন কি? tan এর নিচে cos আছে, সিমিলার ভাবে sec এর নিচেও cos আছে, তাহলে tan থিটার ডোমেইন আর sec থিটার ডোমেইন কি? সেম, মামাতো ভাই। আমি কি বুঝাইতে পারলাম বলো? আমি কি বুঝাইতে পারলাম? তোমরা যদি এগুলো ভালো করে বুঝতে পারো তাহলে এমন সব টপিক বুঝতেছো যেটা এখন যারা অ্যাডমিশন দিতেছে ওরাও ঠিক মতো বুঝে না। 2n - 1 হয় না? হ্যাঁ, 2n - 1 ও হয়। তুমি যদি চাও 2n - 1 দিতে, পারফেক্টো, ঠিক আছে। n হচ্ছে পূর্ণ সংখ্যা। এই বোকা, ওই যে n বিলংস টু z লিখছিলাম, শোনো জাস্ট আপাতত ক্লাসটা কন্টিনিউ করার জন্য এই জিনিসটা মাথায় রাখো। y অক্ষের উপরে যত কোণ আছে তাদের সাধারণ আকৃতি হচ্ছে 2n + 1 π/2, যেখানে n যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। x অক্ষের উপরে যত কোণ আছে তাদের সাধারণ আকৃতি হচ্ছে n π, যেখানে n বিলংস টু এটা। হ্যাঁ, এই টপিকটা একবারে বুঝার টপিক না, একবারে ঠাস করে বুঝতে পারবে না। তুমি ক্লাসটা শেষে আরেকবার রিক্যাপ করো, তাহলেই হবে। আচ্ছা, এবার চলো মনোযোগ এদিকে। কোসেক আর কট দুজনের ডোমেইন বের করব। কোসেক মানে কি? 1/sin থিটা। কট মানেও কি? 1/sin cos/sin না? তাহলে দুজনের নিচেই কি আছে? সাইন। দুজনের নিচেই কি আছে আমাকে বলো? দুজনের নিচেই কি আছে? সাইন। তাহলে এমন কিছু বসান যাবে না যাতে sin থিটা 0 হয়, এমন কিছু বসান যাবে না যাতে sin থিটা 0 হয়। বলো তো sin থিটা কোথায় 0? দরকার হলে ক্যালকুলেটর নিয়ে দেখো। সাইনের মধ্যে 0 বসাও 0 আসবে, 180 বসাও 0 আসবে, 360 বসাও 0 আসবে, 720 বসাও, যা ইচ্ছা বসাও, ঠিক আছে? তাহলে বুঝতে পারতেছো x অক্ষের উপরে sin থিটা 0। তাহলে x অক্ষের উপরের কোন কোণ তুমি সাইনের মধ্যে বসাইতে পারবা না। x অক্ষের উপরের কোন কোণ তুমি সাইনের মধ্যে বসাইতে পারবা না, সাইন না, এখানে বসাইতে পারবা না। তাইলে এটার ডোমেইন কি হওয়া উচিত? সবকিছু বসাইতে পারবো, তবে x অক্ষের উপরের কোণগুলার সাধারণ আকৃতি কি? n π, যেখানে n বিলংস টু z। ডান। আমি ডোমেইনও শিখে ফেলছি, রেঞ্জও শিখে ফেলছি। আমি অনেকটা জিনিস শিখে ফেললাম আমরা, যেটা পুরা লাইফে আমাকে কাজে দিবে, পুরা লাইফে। এন্ড কোনো কিছু আমি মুখস্থ করে নেই, আমি ধরে সবকিছু বুঝে তারপর পড়ছি। ডান। প্লাস মাইনাস দেওয়া যাবে না? দেওয়া যাবে। প্লাস তুমি একটা দাও না, প্লাস দিলেই হইতেছে, প্লাস মাইনাস কেন শুধু জটিল করবা? সবাই তাহলে এই হচ্ছে আমাদের সামারি। এখান থেকে এমসিকিউ আসবে, এই ছক থেকে এমসিকিউ আসবে মাস্ট। পোলাপাই না বুঝা মুখস্থ করে একদম মাথাটা আউলায় যায়। তুমি বুঝে মুখস্থ করছো। রেঞ্জের ক্ষেত্রে মনে রাখতে হবে এই যে ব্যাপারগুলা। দেখো, রেঞ্জের ক্ষেত্রে সাইন কজ এর রেঞ্জ সেম, সিমিলার ভাবে সেক কোসেক তাদের রেঞ্জ সেম। হ্যাঁ, আর ওদিকে হচ্ছে ট্যান কটের রেঞ্জ সেম। ডোমেইনের ক্ষেত্রে সাইন কজ এর ডোমেইন সেম, আর ওদিকে হচ্ছে এই যে
ট্যান আর সেক তাদের ডোমেইন সেম। কেন? কারণ তাদের দুইজনের নিচেই কে আছে? সাইন বাবাজি আছে। থিটার জায়গায় এমন কিছু বসাইতে পারবা না, থিটার জায়গায় এমন কিছু বসাইতে পারবা না যাতে কি, সরি সাইন না, নিচে কস বাবাজি আছে। থিটার জায়গায় এমন কিছু বসাইতে পারবা না যাতে কস বাবাজি 0 হয়। বুঝছো? কস বাবাজি কোথায় 0? ওয়াই অক্ষের উপরে, ওয়াই অক্ষের উপরে। এই জন্য কি, ওয়াই অক্ষের উপরে যেই কোণগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিলাম। সিমিলার ভাবে কট আর কোসেক তাদের দুইজনের নিচেই কে আছে? সাইন বাবাজি আছে। এমন কিছু বসানো যাবে না যাতে সাইন বাবাজি 0 হয়ে যায়। সাইন বাবাজি কোথায় 0? এক্স অক্ষের উপরে। তাহলে এক্স অক্ষের উপরের যেই সাধারণ কোণগুলো আছে তাদেরকে বাদ করে দিলাম। ডান 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 ডান, সবাই ডান তো? সাইন কজ আরেকবার ডোমেন। সাইনের মধ্যে তুমি যা ইচ্ছা তা বসাইতে পারবা, যে কোনো কোণ বসাইতে পারবা। লম্ববায়ু অতিভুজ না, যে কোনো কোণ বসাইতে পারবা। ঠিক আছে? সেম ভাবে কজের মধ্যেও যে কোনো কোণ বসাইতে পারবা, কোনো উল্টাপাল্টা ভ্যালু আসবে না, কোনো উল্টাপাল্টা ভ্যালু আসবে না। ঠিক আছে, চলো ডান। এখন আমাদের যে 6টা ত্রিকোণমিতিক ফাংশন, হ্যাঁ, সেগুলোর গ্রাফ আমরা দেখব। তোমরা আশা করি দেখছো। y equals to sin x, এটা একটা ত্রিকোণমিতিক ফাংশন। y equals to cos x, y equals to tan x, y equals to cosec x। আচ্ছা, এই তিনটার উল্টা। y equals to sec x, y equals to cot x। ওকে, তো এই ছকটা ইম্পর্টেন্ট। তো এখন যে গ্রাফগুলো দেখবো এগুলা মুখস্থ করার কিছু নাই, এগুলা থেকে পরীক্ষায়ও আসবে না। তুমি জাস্ট দেখো, দেখে বুঝো। তো ফার্স্টে আমরা সাইন আর কজের গ্রাফ দেখবো। ওকে, কোথায় দেখবো? এই যে দেখো, y equals to sin x এর গ্রাফ। হ্যাঁ, y equals to sin x এর গ্রাফ আমরা এখানে না দেখে আমরা বরঞ্চ লাইভই দেখি। লেখো সবাই, y equals to sin x। এটাই কি sin x এর গ্রাফ? তুমি যদি খেয়াল করো এই sin x এর গ্রাফের সর্বোচ্চ মান কত? তুমি খেয়াল করছো? এই sin x এর গ্রাফের সর্বোচ্চ মান কত? 1। তুমি কি দেখতেছো যে এটা সর্বোচ্চ মান যে 1? সর্বনিম্ন মান কত? -1। ঠিক আছে, সর্বোচ্চ 1, সর্বনিম্ন -1। এবং খেয়াল করছো -1 থেকে -1 থেকে 1 এর মাঝে যে কোনো সংখ্যাই কিন্তু হইতে পারে তার আউটপুট। আচ্ছা, এবার sin x এর গ্রাফটা দেখি। sin 0 এর মান কত? আমরা দেখছিলাম 0, তাই না? আমরা তো দেখছিলাম sin 0 এর মান 0। sin 30 এর মান হাফ, আস্তে আস্তে বাড়তেছে। sin 45 এর মান 1/√2। sin 60 এর মান কত? √3/2। sin 90 এর মান কত? 1, তাই না? তাই তো। তারপর তুমি যখন sin 120 এ যাবা, sin 120 এর মান কত? √3/2। sin 150 এর মান হাফ, আস্তে আস্তে কমবে। sin 180 এর মান 0। কাহিনী বুঝছো? এটাই তো হইতেছে, তাই না? মনোযোগ দাও। খেয়াল করছো এই যে এখানে কত? sin 0, এখানেও 0। তাহলে বুঝছো এটা 0, এটা 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। তারপর এটা কত? 2 পাই রেডিয়ান। তারপর এটা কত? 3 পাই রেডিয়ান। এদিকে যদি আসো, এখানে কত? -পাই, -2 পাই। এই যে এগুলা কি সব এক্স অক্ষের উপরে, তাই না? তাহলে গ্রাফটা দেখে কেমন লাগতেছে আমাকে বলো তো? শূন্য থেকে এই যে কোণ, এদিকে কোণ, এদিকে মান। এদিকে কোণ মানে হচ্ছে এদিকে এক্স এর ভ্যালু, আর এদিকে কি আমাদের ওয়াই এর ভ্যালু বা sin x এর ভ্যালু। 0 থেকে 90 পর্যন্ত বাড়তেছে। খেয়াল করো, sin x এর মান 0 থেকে 90 পর্যন্ত বাড়তেছে। 90 এ গিয়ে ম্যাক্স, তারপর 90 থেকে কমে আবার 0-তে আসতেছে। এটা কি 180-তে গিয়ে। প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন কিন্তু পজিটিভ। তারপর যখনই তৃতীয় চতুর্ভাগে চলে গেছে নেগেটিভ ম্যাক্স। এতটুকু কি তৃতীয় চতুর্ভাগ পর্যন্ত। তারপর চতুর্থ চতুর্ভাগে গিয়ে এখানে একদম ফাইনালি 0 হইল। সবাই কি সাইন এক্স এর গ্রাফটা বুঝছো তোমরা সবাই? এন্ড যদি খেয়াল করো যে একটা সার্টেন অংশ বারবার রিপিট হয়ে সাইন এক্স এর গ্রাফটা তৈরি করছে, তাই না? এই যে 0 থেকে 360 পর্যন্ত, তাই না? 0 থেকে 360 পর্যন্ত। এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে
180, 0, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270, 360। এই অংশটুকু বারে বারে রিপিট করে, এই অংশটুকু বারে বারে রিপিট করে আমাদের কি সাইন এক্স এর গ্রাফটা তৈরি হয়েছে। সাইন এক্স এর গ্রাফটা তৈরি হয়েছে। আমরা কি বুঝতে পারলাম? এটা রিপিট করবেই, এটা রিপিট করতেই হবে। কারণ কি, তুমি যদি 360 ডিগ্রি ঘুরে আসো, আবার আগের অবস্থানটায় ফেরত আসো না? আমাকে বলো তো, তুমি একটা অবস্থানে ছিলা, ফর এক্সাম্পল তুমি একটা অবস্থানে ছিলা, ধরো এখানে ছিল 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এখানে যেই ত্রিভুজটা হয়েছে সেই ত্রিভুজের লম্ব বাই ভূমি, সেটা একটা অনুপাত আছে না? তাহলে সাইন থিটা, সেটা একটা মান আছে। তুমি যদি 360 ডিগ্রি ঘুরে আবার এখানে চলে আসো, আবার সেম জায়গায় চলে আসলা না? সেম জায়গায় তো চলে আসলা। তাহলে 360 ডিগ্রি পর পর রিপিট করবেই, ত্রিকোণমিতিক ফাংশনগুলো 360 ডিগ্রি পর পর রিপিট করবেই। এই জন্য এই সিচুয়েশনটা দেখতেছি যে 0 থেকে 360 ডিগ্রি পর পর রিপিট করবেই আমাদের যে 6টা ত্রিকোণমিতিক ফাংশন। কয়েকটা আছে আরো আগেই রিপিট করে ফেলে, সেগুলো আমরা দেখবো। এই যে দেখো, 0 থেকে 360, তারপর 360 থেকে 720, তারপর এখান থেকে আবার রিপিট শুরু হয়েছে, যে সেম অংশটা রিপিট 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 করে কি আমাদের সাইন এক্স এর গ্রাফটা তৈরি করে। ডান? বলো সবাই। ভাই এক্স অ্যাক্সিস এর মানগুলো এগুলো রেডিয়ানে, বুঝছো? এটা কি পাই রেডিয়ান না? 180 ডিগ্রি মানে কত? পাই রেডিয়ান। পাই রেডিয়ান মানে কি 3.1416, 3.1416 এই দিকে কোথাও হবে, বুঝছো? আমি কি বুঝাইতে পারলাম? ডান? ডান তো? ডান। এবার চলো কস। কস, হ্যাঁ, সাইন যখন 0, এই যে এটা হচ্ছে আমাদের সাইন এক্স এর গ্রাফ। সাইন যখন 0 তখন সে 0ই ছিল। সে 90, সে যখন 90 তখন সে ম্যাক্স, তাই না? 1। কিন্তু কজের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। কজ, আচ্ছা কজেরটা না দেই, আগে আমরা কোসেকেরটা করি। আগে আমরা কাটটা করব, কোসেকেরটা করব। কাটটা করব, কোসেক। আচ্ছা সবাই মনোযোগ দাও, এখানে এখানে পুরা মনোযোগটা এখানে দিবা। এটা কি? কার গ্রাফ? কার গ্রাফ? আগে আমাকে বলো, 1-এর থেকে ছোট একটা সংখ্যা উল্টাইলে সেটা 1-এর থেকে বড় হয় না? দেখো 1 কে উল্টাইলে কত হয়? 1ই হয়। আধা, আধাকে উল্টাইলে কত হয়? 2 হয়। 1/3 কে উল্টাইলে কি হয়? 3 হয়। 1/10 কে উল্টাইলে কি হয়? 10 হয়, তাই না? আচ্ছা তাহলে ব্যাপারটা দেখো, মনোযোগ মনোযোগ। আমরা এখন যেটা করব, কোসেকের গ্রাফটা, তুমি কি আমাকে বলতে পারবা কোসেকের গ্রাফটা কেমন হবে? এই বিন্দুতে সাইনের ভ্যালু কত? আধা মানে হাফ। হ্যাঁ, এই বিন্দুতে সাইনের ভ্যালু কত? 1 না? তাহলে এই বিন্দুতে কোসেকের ভ্যালু কত হবে? 1ই হবে। আচ্ছা বুঝিও, এটা কিন্তু 1, এটা কিন্তু 1, এটা 1-এর থেকে কম। তাহলে এই বিন্দুতে কোসেকের ভ্যালু কি হবে? 1-এর থেকে বড় হবে। ব্যাপারটা এইরকম হয়ে যাবে না? আমাকে সবাই বলো তো, তাই না? সবাই বুঝছো বুঝছো বুঝছো? দেখো এটা সাইনের ভ্যালু, সাইনকে উল্টাইলেই কোসেক পাওয়া যায়। সাইনকে উল্টাইলেই 1/সাইনটাই কি কোসেক না? তাহলে 1 কে উল্টাইলে 1, মিনিমাম হচ্ছে 0, 0 কে উল্টাইলে তো অসীম হয়ে যাবে, 0 কে উল্টানো যাবে না। তাহলে বুঝছো, 0 কে উল্টাইলে তো অসীম হয়ে যাবে, তাহলে এইভাবে উল্টায় যাবে না? বলো ভাই, বুঝতেছি না? টাফ, এটা বুঝা টাফ। এগুলো তোমাদের কেউ পড়াবে না, কেউ পড়াবে না, কিন্তু ত্রিকোণমিতির একদম ফান্ডামেন্টাল একটা জিনিস। সো আমি তোমাকে এগুলো পড়ায় ছাড়বো। অ্যাটলিস্ট 2-1বার ক্লাসে, 2-1বার কি অ্যাটলিস্ট ক্লাসটা দিও, দেখো আর কি। আবার পুরা মনোযোগ, সাইনেরটা সবাই বুঝছো? সাইনের ম্যাক্স ভ্যালু কত? 1। সাইনকে উল্টাইলেই তো কি পাবা? কোসেক, তাই না? আমাকে বলো, সাইনের ভ্যালু -1 থেকে 1-এর মাঝে, কোসেকের ভ্যালু কি? এই 1 কে উল্টাইলে 1ই পাবা, বাট 1 থেকে ছোট যারা আছে তাদেরকে উল্টাইলে কি 1-এর থেকে বড় সংখ্যাগুলো পাবা না? সেম ভাবে -1 কে উল্টাইলে -1ই পাবা, কিন্তু তার থেকে বড়গুলো যদি উল্টাও তাহলে আরো বড় পাবা।
তাই না? চলো আমরা তাহলে দেখি y equals to ফাংশন কোসেক, এই যে দেখো CSC মানে হচ্ছে কোসেক x। এই যে ব্যাপারটা কত সুন্দর দেখছো, নীলটা হচ্ছে সাইন এক্স এর, হলুদটা হচ্ছে কোসেক এক্স এর। দেখো 1 কে তুমি যখন উল্টাইছো 1ই পাইতেছো, এটা ধরো আধা, হাফ কে উল্টাইলে কত পাইছো? 2 পাইছো। যখনই শূন্যের কাছে গেছো, খেয়াল করো, শূন্যের যত কাছে যাবা, ধরো 0.001, এটাকে উল্টাইলে 100 পাবা, 1000 পাবা, তাই না? তুমি যদি দেখো এই গ্রাফটা, ও কিন্তু অসীমের দিকে গেছে, খেয়াল করছো? তোমরা সবাই খেয়াল করছো কি? এই যে এখানে কি 1 এখানে 0, কিন্তু যখনই 0তে গেছে আমাদের গ্রাফটা দেখো, cos x এর মানটা অসীমের দিকে চলে গেছে। কিরে ভাই, বলো তোমরা সবাই কি বুঝছো কোসেক এক্স এর গ্রাফ? আজকে প্রথমবারের মতো আমি কিছু বুঝতে পারতেছি না, এটা না বুঝার মতোই টপিক, ভয় পাওয়ার কিচ্ছু নাই। তোমাকে আমি বলছিলাম এক্সপেরিমেন্ট করতে, তুমি করছো। আচ্ছা, ঝাপসা ক্লিয়ার হয়েছে? কোসেক এক্স এর গ্রাফ যে এরকমই হওয়া উচিত, ওকে। এবার চলো, এটা কার গ্রাফ দেখছি আমরা? বলো তো, সাইন এক্স এর গ্রাফ। কজ এক্স এর গ্রাফ এরকমই, ঠিক এরকমই, তবে সাইনের ক্ষেত্রে 0-তে 0, 90-এ 1, কিন্তু কজের ক্ষেত্রে উল্টা, 0-তে 1, 90-এ 0, 0-তে 1, 90-এ 0। তাহলে আমি যদি সাইন এক্স এর জায়গায় লিখি হচ্ছে কজ এক্স, COS। এই যে দেখো আমাদের কজ এক্স এর গ্রাফ পুরাপুরি সাইনের মতোই না, জাস্ট একটু একদিকে টেনে আনছি। কজের ভ্যালু যেখানে 0 সেখানে 1, আর যেখানে 90 সেখানে 0। বাদ বাকি সব প্রপার্টি আমাদের যেই সাইনের গ্রাফটা ছিল, দেখো আমি যদি সাইনের গ্রাফটা তোমাকে পাশাপাশি দেখাই, y equals to sin x, সেম। জাস্ট আমি কি করছি, কিছুটা জাস্ট পিছনে টেনে নিয়ে আসছি, বুঝছো? যে এটাকে একটু ধরে টেনে পিছনে নিয়ে আসছি, 90 ডিগ্রি পেছনে নিয়ে আসছি। ডান। তাহলে cos x এর গ্রাফ আমরা বুঝে ফেলছি। তুমি খেয়াল করো, cos x এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1, মিনিমাম ভ্যালু কত? -1, এন্ড তুমি যদি খেয়াল করো cos x ও sin x এর মতো কি এই পোরশনটা বারে রিপিট করে কি তৈরি করে? আমাদের পুরো গ্রাফটা তৈরি হয়। একটা সার্টেন অংশ দেখো রিপিট হয়ে কিন্তু পুরো cos x এর গ্রাফটা তৈরি হয়েছে, তাই না? তুমি যদি খেয়াল করো যে এই অংশটুকু এইটা বারে রিপিট হয়ে আমাদের পুরা cos ফাংশন যেটা আছে সেটা তৈরি করছে। দেখো এগুলো পরীক্ষায় আসবে না, ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট ইন্টারেস্টিংলি জানার জন্য দেখো। ওকে, ডান। তাহলে খেয়াল করো, এটাও কিন্তু 360 ডিগ্রি, আমাদের কজও কিন্তু 360 ডিগ্রি বা 2π পর রিপিট করতেছে না? বলো রিপিট করতেছে না? আচ্ছা, এবার sec x এর গ্রাফ কেমন হবে তাইলে? বলো তো, সেক মানে কি? কজের উল্টা। তুমি আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট এই পোরশনটা নিয়ে চিন্তা করো, সেক কজের উল্টা। তাইলে যেখানে 1 সেখানে 1, যেখানে কম 1 এর থেকে, এটা 1 এর থেকে কম সেখানে বেশি, তাহলে এইরকম হওয়ার কথা না? বুঝছো? আর 0 হলে ইনফিনিটিতে যাওয়ার কথা, এরকম হওয়ার কথা। সিমিলার ভাবে এবার এই যে আমি এতটুকু অংশ নিয়ে চিন্তা করছিলাম, এবার আমি যদি এতটুকু অংশ চিন্তা করি, -1 কে উল্টাইলে -1ই, এগুলাকে উল্টাইলে বড় হইতে থাকবে, ও আস্তে আস্তে নিচের দিকে যাবে। বুঝছো? ক্লিয়ার?
ক্লিয়ার 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 না? আচ্ছা দেখো, তাহলে আমরা দেখি দেখো, এগুলা কিন্তু পরীক্ষায় আসবে না, আমি তোমাকে বারে বারে বলতেছি। পড়ার জন্য মনোযোগ দিতে হবে। y ইকুয়ালস টু sec x, তাই না? sec x ফাংশন sec x, দেখছো কি সুন্দর, সবুজটা হচ্ছে sec x এর ফাংশন। মনোযোগ দাও, এই যে 1 কে উল্টাইলে কি 1ই পাইছো না? এটা ধরো হাফ, cos এর ভ্যালু হাফ কে উল্টাইলে 2 পাইছো। এটা ধরো 1/10 কে উল্টাইলে কি বিশাল বড় একটা সংখ্যা পাবা। এটা কি 0 না? 0 কে উল্টাইলে ইনফিনিটি পাওয়ার কথা, কিন্তু এখানে ইনফিনিটি পাবাই না। এই তোমরা কি বুঝছো ভাই? এক্স এর মান ডিগ্রিতে সেট করলে সুবিধা হয়, এক্স এর মান ডিগ্রিতে না সেট করা যায় না, বুঝছো? না আমি করতাম এটা। এগুলো রেডিয়ানে, 0 এখানে হচ্ছে কত π/2 রেডিয়ান, বুঝছো? এটা হচ্ছে π/2। এই যে তুমি ক্লিক করলেই মানগুলো দেখতে পারবা। π/2 রেডিয়ান, cos π/2 এর মান কিন্তু 0, এখানে হচ্ছে পাই, cos π এর মান -1, 3π/2। একটু নিজে নিজে এক্সপ্লোর করা লাগবে রে বাবা। এটা নিজে নিজে এক্সপ্লোর না হলে হবে না, নিজে নিজে এক্সপ্লোর না করলে পারবে না। দুইটা কি প্যারালাল? কাইন্ড অফ প্যারালাল। ঠিক আছে, তাইলে সাইন কস সেক কোসেক তাদের গ্রাফ দেখা শেষ। সাইন কোসেক, এটা কোসেকের গ্রাফ দেওয়া আছে। তুমি বলো তো সাইনের গ্রাফটা কেমন? এইরকম, তাই না? খুব সহজ, সাইনের উল্টা কোসেক। আমি তোমাদের সংখ্যা রেখা দিয়ে বুঝাই। আমাদের সাইন এক্স এর ভ্যালু -1 থেকে 1 এর মাঝে না? আমাকে বলো এটা কার ভ্যালু? সংখ্যা রেখা। আমি সংখ্যা রেখা আঁকালাম, সবাই একটু মনোযোগ দিবা। আমাদের সাইন এক্স এর ভ্যালু -1 থেকে 1 এর মাঝে, এই রেঞ্জে, তাই না? আচ্ছা, সাইন এক্স এর উল্টা কি? কোসেক। তাহলে এই -1 কে উল্টাইলে কি -1ই পাবা, কিন্তু এর মধ্যে যেগুলো আছে, ধরো এখানে আছে -1/2 কে উল্টালে -1 এর থেকেও ছোট একটা সংখ্যা -2 পাবা। সিমিলার ভাবে আরো ছোট সরালে আরো ছোট, বুঝছো? 1 কে উল্টাইলে 1ই পাবা, বাট হাফ কে উল্টাইলে 2 পাবা। কাহিনী বুঝছো? আমরা কিন্তু রেঞ্জের সময় দেখছিলাম এই যে সিমিলার কাহিনী। সাইন এক্স এর ভ্যালু যখন 1, কোসেক এক্স এর ভ্যালু 1। সাইন এক্স এর ভ্যালু যখন ধরো এখানে কত হাফ, কোসেক এক্স এর ভ্যালু হাফের উল্টা বা 2। সাইন এক্স এর ভ্যালু যখন শূন্যের কাছাকাছি, ধরো 0.1, কোসেক এক্স কি তার উল্টা 1/10। দেখো বিশাল বড়। ঠিক আছে তো তোমরা বাসায় যেটা করবা, সবাই সাইন এক্স কজ এক্স এর গ্রাফ তো পারো, সাইন এক্স কজ এক্স এর গ্রাফ তো পারবা, তাই না? এগুলো আমরা আঁকবো নেক্সট ক্লাসে, বিস্তারিত আঁকা শিখবো। সাইন এক্স এর গ্রাফটা কিরকম? এই যে এইরকম একটা অংশ থাকে, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, এখানে হচ্ছে পাই রেডিয়ান, এখানে হচ্ছে 2π রেডিয়ান। এই অংশটা রিপিট করে আমাদের কি সাইন এক্স এর গ্রাফটা তৈরি হয়। ডান। সাইন এক্স এর গ্রাফ শিখে ফেললাম। কজ এক্স এর গ্রাফটা কি হবে? পুরা গ্রাফটা ধরে একটু শিফট করে দিব, এমন ভাবে শিফট করব যাতে এই চূড়াটা এখানে চলে আসে, তাহলেই ডান। হ্যাঁ বুঝছো? কজ এক্স এর গ্রাফটা তাহলে কিরকম হবে? এই যে এমনি শিফট করে দিব, ঠিক আছে? বুঝছো? তাহলে এটা যদি আমি একটা অন্য কালার দিয়ে দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের কজ এক্স এর গ্রাফের একটা পোর্শন, পিঙ্কি, যেটা ধরো এই পিঙ্কিটা। হ্যাঁ, এখন কি করবা? এটা রিপিট করতে করতে কি আমাদের কজ এক্স এর পুরা গ্রাফটা তৈরি হয়ে যাবে। সাইন এক্স কজ এক্স এর গ্রাফ তো শিখেই ফেললাম। এবার সাইন এক্স এর গ্রাফ থাকলে সেখান থেকে আমি কোসেক এক্স এর গ্রাফ তো পাইতেই পারি। কেমনে? এটা সাইন এক্স এর গ্রাফ, কোসেক এক্স এর গ্রাফ কেমনে পাবো? এই যে এই 0 থেকে এই 0 পর্যন্ত একটা ব্যারিয়ার দিব, তারপর এটাকে উল্টায় এইরকম ইউ শেপ দিয়ে দিব,
ঠিক আছে, এই যে এখান থেকে যাবে একদম অসীম পর্যন্ত, একদম অসীম পর্যন্ত। তারপর এই যে আবার এই জিরো থেকে এই জিরো একটা ব্যারিয়ার, এবার নামবে নিচে, তারপর এখান থেকে এখানে নামবে নিচে। ডান 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 ডান। তাহলে সাইন কজ সেক কোসেক ডান। আমাকে যদি আনুমানিক গ্রাফ আঁকতে বলে আমি এখন পারবো? পারবো। এবার চলো ট্যান বাবাজি, এবার কি দেখবো? এই যেটা হচ্ছে আমাদের কজ, এটা কি ছিল? কজ। সাইন কজ পানির মতো সোজা, সাইন কজ জানা থাকলে সেখান থেকে সেক কোসেকও পারবো, সেক কোসেকও পারবো। এবার হচ্ছে ট্যান। ট্যান বাবাজি একটা জিনিস। কেন ট্যান বাবাজি একটা জিনিস? ট্যানের রেঞ্জ কত বলো তো? ট্যানই একমাত্র যার রেঞ্জ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এর কোনো ইয়ে নাই। এটা রেঞ্জ কত? ইনফিনিটি কিন্তু কোনো সেটের অন্তর্ভুক্ত না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাকে বলো তো ট্যান জিরোর ভ্যালু কত? সবাই আমরা ট্যানের গ্রাফটা আঁকবো। ট্যান জিরোর ভ্যালু 0। ট্যানের ভ্যালু যখন আস্তে আস্তে বাড়াইতে থাকবা, বুঝছো, ও কিন্তু বিশাল বড় হইতে যাবে, বুঝছো। ট্যান 0 0 0 0 ট্যান 45, তারপর বিশাল বড় ট্যান 90 এর ভ্যালু ইনফিনিটি। সিমিলার কাহিনী এইদিকে হবে, নিচের দিকে নামবে। গ্রাফটা দেখি, চলো দেখি। y ইকুয়ালস টু, প্রেশার নিয়ে এগুলো দেখা যাবে না, এগুলো দেখতে হবে মজার জন্য, ম্যাথামেটিক্সের মজার জন্য। এই যে আমাদের এটা কি? tan x এর গ্রাফ। আচ্ছা, তুমি অত কিছু দেখো না তো, অত কিছু দেখো না, আমি একটা কাজ করে দিই। হ্যাঁ, আমি একটা লিমিট করে দিই, ঠিক আছে? আমি ধরো বললাম আমাদের x এর ভ্যালু, আচ্ছা থাক না দিই, প্যারা নেই। এই যে তুমি জাস্ট এই একটার দিকে চিন্তা করো, অনেকগুলা গ্রাফ কিন্তু একটার পর একটা আছে। জাস্ট একটার দিকে খেয়াল করো, জাস্ট একটার দিকে খেয়াল করো, জাস্ট একটার দিকে, জাস্ট একটার দিকে, জাস্ট একটার দিকে, এটার দিকে, এটার দিকে, এই যে এইটা, বাকি সব সেম। খেয়াল করো, ট্যানের মান যখন 0, এটা কত? 0। ট্যান 45, তার মান 1। ট্যানের মান আস্তে আস্তে যত বাড়াবা এটা তত বড় হইতে পারবে। এন্ড ট্যানের মান যখন 90, বুঝছো, ট্যানের মান যখন 90, তখন আমার গ্রাফটা ট্যান 90 এর ভ্যালু কত? সবাই বলো তো, ট্যান 90 এর ভ্যালু, ট্যান 90 এর ভ্যালু কি পাওয়া যায়? ট্যান 90 ইনফিনিটি না? তাহলে ট্যান 89 কত? বিশাল বড় একটা সংখ্যা হবে। তাহলে ট্যানের মান যতটা 90 এর কাছাকাছি যাবে, ও কি বিশাল বড় হওয়া শুরু করছে, বিশাল বড় হওয়া শুরু করছে। ঠিক আছে? আমাকে সবাই বলো ঠিক আছে, ঠিক আছে সবাই। এটা কি আমাদের পজিটিভ হাফটা দেখলাম উপরের দিকে, 0 থেকে 90 পর্যন্ত এটা গ্রো করছে। 0 থেকে কোন পর্যন্ত? 0 থেকে কোন পর্যন্ত? 90 পর্যন্ত, বা π/2 পর্যন্ত, π/2 পর্যন্ত। এবার তুমি যখন নেগেটিভ বসাবা, ট্যান -45, তার মান -1, তাহলে 0 থেকে π/2 পর্যন্ত, 0 থেকে -π/2 পর্যন্ত, 0 থেকে -π/2 পর্যন্ত, এই অংশটা কি? সে রিপিট হয়েছে, বুঝছো? বুঝছো? মজার ব্যাপার যেটা হয়েছে, আমার ট্যানের মান কিন্তু দেখো রিপিট যে করতেছে, যে অংশটা রিপিট করতেছে, এটা কিন্তু 360 না, -π/2 থেকে π/2 পর্যন্ত, পাই 180। ট্যান 180 পরপরই কি করতেছে? রিপিট করতেছে। আমাদের ট্যানের যেই ফাংশনটা, সে 180 বা পাই রেডিয়ান পরপরই কি করতেছে? রিপিট করতেছে। এই যে জাস্ট এই অংশটা, যেটা সাইন কস সেক কোসেকের ক্ষেত্রে আমরা দেখছিলাম 360 বা 2π পরপর রিপিট করতেছে। মনে আছে? দেখো একটু তাকাও, তোমরা একটু তাকায় থাকো। ভাই এক্স অ্যাক্সিসের উপরে π/2, এই এক্স কি এখানে বলো তো? কোন না? এই যে এক্স,
এই এক্স এর জায়গায় তুমি কি বসাবা, কোনগুলো আমি রেডিয়ান হিসাব করতেছি, 0 ডিগ্রি, এখানে হচ্ছে π/2 রেডিয়ান, বুঝছো, এখানে হচ্ছে পাই রেডিয়ান। সবাই তোমরা কি বুঝতে পারছো? তাহলে tan x এর যে গ্রাফটা, এটা দেখে তুমি কি কি বুঝতে পারতেছো? এটা রেঞ্জ -ইনফিনিটি থেকে, এই যে একদম নিচে থেকে আসছে, কিন্তু এটা কিন্তু নিচে অসীম পর্যন্ত যাবে। এটা রেঞ্জ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। এটা ডোমেইনে সবকিছু বসতে পারে না। ফর এক্সাম্পল, এই যে π/2 বসতে পারবে না, কারণ π/2 বললে তো বসতে তো অসীম। কিন্তু দেখবা π/2 এর উপরে আসলে ফাঁকা আছে, অসীমে গিয়েও কি ওটা π/2 তে কোনো ভ্যালু পাবা না। বুঝছো? আচ্ছা, তাহলে tan x গেল, এবার বলো cot x। cot x টা কেমন হবে? tan x এর উল্টা, তাই না? tan x এর উল্টা, বুঝছো? আমি tan x এর তোমাকে পাশাপাশি একে দেখাই। tan তো হইলো, এবার হচ্ছে cot, tan তো হইলো cot x। এই যে খেয়াল করছো? এই যে এখানে হচ্ছে 1 tan যখন 1, cotটাও তখন 1। tan এর মান যখন ইনফিনিটির দিকে যাচ্ছে, খেয়াল করছো, ইনফিনিটির দিকে যাচ্ছে, cot এর মান তখন 0। এই যে cot এর মান এখানে 0, তখন tan এর মান অসীম। এই যে এখানে খেয়াল করো, cot এর মান যখন 2, tan এর মান তখন হাফ। তুমি কি মোটামুটি বুঝছো? হালকার উপরে ঝাপসা বুঝলেই হবে, হালকার উপরে ঝাপসা বুঝলেই হবে। হালকার উপরে আমরা ঝাপসা বুঝে গেছি, তাই না? হালকার উপরে আমরা ঝাপসা বুঝে গেছি। ওকে, চলো তাহলে আমরা যেই 4টা গ্রাফ দেখলাম, ওগুলা নিয়ে ফাইনাল একটা কথাবার্তা বলি। আমাদের সাইন ফাংশনটা দেখতে কেমন? এরকম, ঠিক আছে? এইটা দেখো, এই যে এই পার্টটুকু বারবার রিপিট করে কি পুরা সাইন ফাংশনটা তৈরি করে। এই পার্টটুকু কত কোণ জুড়ে আছে? 360 ডিগ্রি বা 2π রেডিয়ান। তাহলে 2π রেডিয়ান পর আমার সাইন ফাংশনটা কি করে? রিপিট করে। আমি কি বুঝাইতে পারছি? সবাই বলো। 2π রেডিয়ান পর আমার সাইন ফাংশনটা কি করে? রিপিট করে। তো সিমিলার কাহিনী আমার কার ক্ষেত্রে? সাইন আর কোসেক। y ইকুয়ালস টু, আমি সবগুলো ফাংশন একটু লিখি এখানে। y ইকুয়ালস টু সাইন x, তারপর y ইকুয়ালস টু কোসেক x, তারপর y ইকুয়ালস টু cos x, তারপর y ইকুয়ালস টু sec x, তারপর হিজিবিজি হয়ে যাবে, অসুবিধা নাই। y ইকুয়ালস টু tan x, তারপর y ইকুয়ালস টু cot x। যা কিছু শিখলাম সব কিছু আছে এখানে, কি সুন্দর। আচ্ছা, তাহলে আমরা আপাতত ওই জাস্ট এখানে ডটটা দিয়ে দিলেই ও চলে যাবে। সাইন আর কস দেখলাম, তাহলে আমাদের সাইন আর কোসেক এই দুই বেচারা, তুমি খেয়াল করছো নিশ্চয়ই 0 থেকে এই যে 2π, এই পার্টটুকু বারে বারে রিপিট করে আমার কি সাইন এক্স এর গ্রাফটা তৈরি হয়, তাই না? আচ্ছা, সিমিলার ভাবে কোসেকটাও কিন্তু একই রকম। তুমি যদি খেয়াল করো, কোসেকের এই উপরের পার্টটুকু আর এই নিচের পার্টটুকু, এই যে এই দুইটা মিলায় যেই সেগমেন্টটা, সেটা এখানে এক ছাপ্পা মেরে দিলাম, এটা এখানে একটা ছাপ্পা মারলাম, এখানে একটা ছাপ্পা মারলাম। তাহলে এই যে এই অংশটুকু বারে বারে রিপিট করে আমাদের কি কোসেক এক্স এর গ্রাফটা তৈরি হয়। এটা পুরোটা জুড়ে কত আমাকে বলো তো? 360 ডিগ্রি বা 2π রেডিয়ান। ডান?
ছাপ্পা, ছাপ্পা মানে কপি, কপি পেস্ট। দেয়ালে ছাপ্পা মারে না ভাই। আপনি যখন এগুলো পড়ছিলেন আপনার মাথা খারাপ হয় না? আমি পড়ি নাই এগুলা, ফার্স্ট ইয়ারে থাকতে আমি এগুলো পড়ি নাই, কিন্তু এগুলো অনেক ইম্পর্টেন্ট ছিল। পড়ি নাই বলতে আমি দেখছি কিন্তু আমার মাথায় ওই যে আওলা ঝাওলা লাগিয়ে যাইতো। এরপর অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে নিজে নিজে বুঝছিলাম, এই জন্য আমি তোমাদের বুঝাই দিতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সাইন কোসেক গেল। বিশ্বাস করো এগুলো তুমি যদি একবার বুঝে যাও ত্রিকোণমিতি নিয়ে, এগুলো সারা জীবন কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে। এবার চলো কজ। এবার হচ্ছে আমাদের কজ আর সেক, সিমিলার কাহিনী। কজ সেক এরাও কিন্তু তুমি যদি খেয়াল করো, এরাও কিন্তু 360, এই যে এই পুরাটা মিলে কি 360 বা 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান বা 360 ডিগ্রি পর পর সে কি করে? রিপিট করে, রিপিট করে। সে কি করে? রিপিট করে। সে কি করে? রিপিট করে। কজো সেকো, কজো সেকো। ঠিক আছে, এগুলো দেখানোর একটা উদ্দেশ্য আছে। আচ্ছা ঠিক আছে, ট্যান কট, এই দুইটা মজার, এই দুইটা মজার। তুমি যদি ট্যানের দিকে ফার্স্ট একটু খেয়াল করো, ট্যানের দিকে ফার্স্ট একটু খেয়াল করো, ট্যান খালি যে একটা অংশ নিয়েই বারবার তৈরি হয় না? এই একটা অংশ কি জানো? -π/2 থেকে, মানে -90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। তার মানে এই অংশটা কত? পাই। তার মানে আমাদের এই ট্যান বাবাজি সে হচ্ছে পাই ঘর পর পর রিপিট করে। কেন? বুঝবা, একটু ভালো করে বুঝবা, পরে অসুবিধা নেই। হ্যাঁ, তোমরা নিশ্চিত এরকম জানো যে tan π + θ 9 10-এ পরে আসছো ইকুয়ালস টু tan θ হয় না? বুঝছো? তার মানে পাই ঘর পর পর ট্যান রিপিট করতেছে। সাইন কজের ক্ষেত্রে এটা হয় না, সাইন কজের ক্ষেত্রে এটা হয় sin 2π + θ সমান sin θ হয়। হ্যাঁ, sin π + θ তুমি যখনই দিতে পারবা সেটা sin θ হয় না, সেটা -sin θ হয়ে যায়। 9 10-এ শিখছো, আমরা আবার পড়বো। বুঝছো? তাহলে ট্যান কি করতেছে? পাই ঘর পর পর রিপিট করতেছে, পাই ঘর পর পর রিপিট করতেছে। এন্ড সিমিলার ভাবে আমাদের কটটাও কি পাই ঘর পর পর। হ্যাঁ, ছোট 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 সেগমেন্ট রিপিট করে। ডান। বলো তোমরা সবাই কি বুঝতে পারছো? তোমরা সবাই কি বুঝতে পারছো? তোমরা সবাই কি বুঝতে পারছো? বুঝতে পারছো? ঠিক আছে, আমি এখন 1 মিনিটের একটা ব্রেক দিব, 1 মিনিটের একটা ব্রেক দিব। তো এগুলা সবাই জাস্ট একটু মাথায় ক্যাচ করা ট্রাই করো। cos x ফাংশনের উল্টাটা sec x, tan x আর cot x। আমাদের যেই 6টা ফাংশন দেখার কথা ছিল ওই 6টা ফাংশন দেখে ফেলছি, 6টা ফাংশন দেখে ফেলছি। জাস্ট 1 মিনিটের একটা ব্রেক। ডান। এখন আমরা খুবই ইম্পর্টেন্ট আরেকটা টপিকে যাব। এটা কি? গ্রাফ অপারেশন। গ্রাফ অপারেশন, আমরা একটা গ্রাফের উপর অনেক কাজ করব। এই টপিকটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা ম্যাথমেটিক্সের একটা ফান্ডামেন্টাল টুল। এটা ম্যাথমেটিক্সের একটা ফান্ডামেন্টাল টুল। তুমি যদি একজন ভালো গণিতবিদ হইতে চাও বা গণিত ভালো পারতে চাও, এই জিনিসটা তোমার মাস্ট শিখা লাগবে। এটা তোমার কোথায় কোথায় কাজে লাগবে বলতেছি, কোথায় কোথায় কাজে লাগবে। প্রথমত এই চ্যাপ্টারে কাজে লাগবে। দ্বিতীয়ত সরল রেখা চ্যাপ্টার পড়ছো, সরল রেখা চ্যাপ্টারে কাজে লাগতো, যদিও আমি দেখাই নেই, বাট অ্যাডমিশনে যখন যাবা কাজে লাগবে। বৃত্ত চ্যাপ্টারে কাজে লাগবে। কনিক চ্যাপ্টারে কাজে লাগবে। ফাংশনে লেখচিত্র, সেখানে কাজে লাগবে।
অন্তরীকরণ কাজে লাগবে, যোগজীকরণ সেখানেও কাজে লাগবে। সো গ্রাফ অপারেশন, গ্রাফ আর ইকুয়েশন যেখানে যেখানে আছে সব জায়গায় এটা কাজে লাগবে, সব জায়গায় এটা কাজে লাগবে। ওকে, তো আমরা এখন কি দেখব সবাই বলো? গ্রাফ অপারেশন। ঠিক আছে, এগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বুঝছো? তুমি এগুলা ছাড়াও পরীক্ষায় খুব ভালো করে করে ফেলতে পারবা, বাট এগুলা তুমি যদি জানো তাহলে প্রত্যেকটা অঙ্কের মিনিং তুমি বুঝতে পারবা, বুঝছো? ম্যাথামেটিক্সের সৌন্দর্যটা বুঝতে পারবা। ওকে, তাহলে আমি প্রথম যেই জিনিসটা দেখবো সেটা হচ্ছে গ্রাফ স্কেলিং। কি? গ্রাফ স্কেলিং। ধরো আমাদের কাছে একটা ফাংশন আছে y ইকুয়ালস টু f অফ x, y ইকুয়ালস টু f অফ x। এখন আমি কি করলাম, এই f অফ x ফাংশনটাকে 2 দিয়ে গুণ করে দিলাম, 2 ইনটু f অফ x। তাহলে বলো তো কাহিনীটা কি হবে? কাহিনীটা কি হবে? এখানে যেই আউটপুটটা ছিল 1, এটার ক্ষেত্রে সেই আউটপুটটা 2 হয়ে যাবে। ফাংশনটা বড় হয়ে যাবে না? বড় হয়ে যাবে না? আমাকে সবাই বলো। হ্যাঁ, মানে ফাংশনটা দ্বিগুণ হয়ে যাবে, ফাংশনটা স্কেল করবে। চিন্তা করো, চিন্তা করো, মনোযোগ 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 মনোযোগ, সবাই সবাই মনোযোগ। আমি আরেকটা ডেসমোজের পেজ খুলি। হ্যাঁ দেখো সবাই, পুরো মনোযোগ এদিকে দিবা। y ইকুয়ালস টু sin x। চিন্তা করো, y ইকুয়ালস টু sin x। sin x তার সর্বোচ্চ মান কত? 1। এখন তুমি যদি ফাংশনটাকে 2 দিয়ে গুণ করে দাও, বুঝছো? তুমি কি করলা? y ইকুয়ালস টু sin x, তাই তো? sin x। তার আগে ধরো একটা 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি হবে দেখছো? এটা স্কেল করছে, এটা ডাবল হয়ে গেছে, এটা ডাবল হয়ে গেছে। যেখানে আমাদের প্রথম ফাংশনটার ইনপুট যা ছিল, দ্বিতীয় ফাংশনটার ইনপুট তার ডাবল হয়ে গেছে। দেখো এখানে 0 ছিল, 0 ডাবল তো 0ই। এখানে 1 ছিল, 1 এর ডাবল কত? 2 হয়ে গেছে। কাহিনী বুঝলাম? তার মানে একটা ফাংশন, সেই ফাংশনের আগে তুমি যদি একটা ধ্রুবক দিয়ে গুণ করো, ধ্রুবক দিয়ে গুণ করো, তাহলে f of x ফাংশনের গ্রাফের প্রত্যেকটা বিন্দুর কোটি a গুণ হয়ে যাবে, a গুণ হয়ে যাবে। 2 দিয়ে গুণ করলে ডাবল হবে। তুমি যদি হাফ দিয়ে গুণ করো, বুঝছো? ধরো 2 দিয়ে গুণ করবা না, 0.5 দিয়ে গুণ করবা, সেক্ষেত্রে অর্ধেক হয়ে গেছে। ধরো 3 দিয়ে গুণ করলা, তাহলে কি 3 গুণ হয়ে গেছে। তাহলে এই অপারেশনটাকে বলা হয় কি? স্কেলিং অপারেশন। কি বলা হয়? স্কেলিং অপারেশন। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে সবাই? এই সবাই বুঝছো? তাইলে y ইকুয়ালস টু f of x তুমি যদি এখানে গুণ করো কিংবা এখানেও যদি গুণ করো, সেম কাহিনী, কিন্তু এই পাশে গুণ করলো সেম। ডান। স্কেলিং অপারেশন আমরা বুঝে গেছি, ঠিক আছে? স্কেলিং অপারেশন আমরা বুঝে গেছি। এইবার শিফটিং খুবই ইম্পর্টেন্ট। কি দেখবো? কি দেখবো? শিফটিং। সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও। y ইকুয়ালস টু f of x। হ্যাঁ, এটা ধরো একটা গ্রাফ। আমি এই গ্রাফটা একটু আঁকাই, চিত্রটা আঁকাই। মনোযোগ দিবা সবাই, সবাই মনোযোগ দিবা। y ইকুয়ালস টু f of x, এটা ধরো হলুদ কালার দিয়ে দেখালাম। তাহলে y ইকুয়ালস টু f of x ফাংশনটা ধরো এরকম, কথার কথা এরকম, ঠিক আছে? কথার কথা এরকম। এখন আমি একটা কাজ করলাম, y ইকুয়ালস টু, আমি x এর জায়গায় x মাইনাস a বসায় দিলাম, x এর জায়গায় x মাইনাস a বসায় দিলাম। আমি কি করলাম? আমি x এর জায়গায় x মাইনাস a বসায় দিলাম। তাইলে কি কাহিনী হবে? চিন্তা করো। ফাংশনের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, জাস্ট x এর জায়গায় x মাইনাস a। আগে এখানে 0 ইনপুট দিলে ফাংশনটার ভিতরে 0ই ঢুকতো। এই যে এই ফাংশনটায় 0 ইনপুট দিলে 0ই ঢুকতো, কিন্তু এইখানে 0 পাওয়ার জন্য তোমাকে কত ইনপুট দিতে হবে? তুমি যদি 0 ইনপুট দাও তুমি পাবা মাইনাস a। তোমাকে 0 ইনপুট দেওয়ার জন্য
এ দিতে হবে, অর্থাৎ এখানে শূন্যের জন্য তুমি যেই আউটপুট পাও এখানে এ এর জন্য তুমি সেই আউটপুটটা পাবা। আমি কি বুঝাইতে পারছি? দেখো ফাংশনের চেহারা শুরুত কিন্তু সেম, এফ 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 চেহারা শুরুত সেম, বুঝছো? এখানে তুমি শূন্য দিলে যে আউটপুটটা পাইতা এখানে সেই আউটপুটটা পাওয়ার জন্য এ দেওয়া লাগবে, এ দেওয়া লাগবে। তাহলে এখানে শূন্যের জন্য আমি যে আউটপুটটা পাইতাম এখন সেই আউটপুটটা এটার জন্য আমি কোথায় পাবো? এতে পাবো, এতে পাবো। এখন এ যদি পজিটিভ হয় তার মানে আমাদের পুরো ফাংশনটা এ ঘর ডানে সরে যাবে, এ ঘর ডানে সরে যাবে। তার মানে এক্স এর জায়গায় এক্স মাইনাস এ বসালে আমাদের পুরা ফাংশনটা কি করে? এ ঘর ডানে সরে যায়। এ যদি পজিটিভ হয় তাহলে আসলেই ডানে যাবে, এ যদি পজিটিভ হয় তাহলে আসলেই ডানে যাবে, এ যদি নেগেটিভ হয় তাহলে বামে যাবে। এই বুঝছো সবাই? সিম্পল সিম্পল একটা কথা চিন্তা করো। ধরো y cos টু sin x, আর এটা দিলাম y cos টু sin x মাইনাস 90। দেখো এখানে তুমি শূন্যর জন্য যেটা পাইতা, শূন্য আউটপুট দিলে আউটপুট শূন্য, এখানে ভেতরে যদি শূন্য যাইতে হয় তোমাকে 90 দেওয়া লাগবে। তাহলে এইটার যেই পয়েন্টটা ভুজ 0-তে ছিল সেটা এখন ভুজ 90-এ চলে যাবে। আমি কি বুঝাইতে পারছি? প্লিজ মাথায় খেয়াল রাখবা, তুমি যদি এক্স এর জায়গায় এক্স মাইনাস এ বসাও তাহলে আমাদের ফাংশনটা এ ঘর ডানে সরে যাবে। এটা যদি আসলে পজিটিভ হয় তাহলে আসলেই এ ঘর ডানে যাবে, আর যদি এটা নেগেটিভ হয়, ধরো এই যে এক্স এর জায়গায় এক্স মাইনাস 90, তার মানে কি জানো? 90 ঘর ডানে যাবে, 90 ঘর ডানে যাবে। এখন তুমি যদি এরকম করো y ইকুয়ালস টু sin x প্লাস 90, এটা মানে কি জানো? sin x মাইনাস মাইনাস 90, এক্ষেত্রে সে 90 ঘর বামে যাবে, 90 ঘর কি যাবে? বামে যাবে। বুঝছো? কমন সেন্স। এই যে খেয়াল করো, তাকাও তাকাও, এইটাতে তুমি যখন 0 ইনপুট দাও আউটপুট কত পাচ্ছ? 0। এই গ্রাফটাই সেই 0 আউটপুট পাওয়ার জন্য তোমাকে 90 ইনপুট দেওয়া লাগতেছে। তাহলে এই ফাংশনটাই যেখানে ভুজ ছিল 0 সেটার ভুজ এখন কত হয়ে যাবে? 90। তাহলে কি 90 ঘর ডানে গেল। এখানে যদি 0 পাইতে চাও তাহলে এখানে x এর জায়গায় কত বসাতে হবে? -90। তাহলে ভুজটা কি? -90। চলো আমরা দেখি। ফর এক্সাম্পল ধরো স্কেলিংটা বুঝে ফেলছি, স্কেলিংটা বুঝে ফেলছি, এবার কি দেখবো? শিফটিং। ধরো তুমি x এর জায়গায় x-2 দিলা, x এর জায়গায় x-2 দিলা, দেখছো সে 2 ঘর ডানে চলে গেছে। খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, x এর জায়গায় x-2 দিছো, এই যে এটা এখানে ছিল না, এটা ছিল আমাদের অরিজিনাল গ্রাফটা, সে এখন কি করছে? 2 ঘর ডানে সরে গেছে। এই যে এই বিন্দুটা এখানে চলে গেছে, খেয়াল করছো খেয়াল করছো? এই যে এই বিন্দুটা, এই যে এই পথটা কিন্তু এখানে চলে গেছে, 2 ঘর ডানে সরে গেছে, 2 ঘর ডানে সরে গেছে। আমি কি বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? আমি কি বুঝাইতে পারলাম? এখন মাইনাস না দিয়ে আমি যদি প্লাস দিতাম তাহলে সে 2 ঘর বামে সরে আসতো। খেয়াল করো, সে ঠিক কিন্তু 2 ঘর বামে সরে আসছে। এই পয়েন্টটা ঠাস করে এখানে চলে আসছে। কেন? কেন? চেহারা সুরত কিন্তু সেম, সাইন সাইন। এখানে তুমি 0 বসাইলে সরাসরি 0 যাইতো, x এর মান 0 দিলে ডিরেক্টলি 0 বসতো, কিন্তু এখানে তোমার যদি 0 আনতে চাও x এর মান -2 বসানো লাগবে। তাহলে এই ফাংশনটা 0-তে যেই কাজটা করতো সেকেন্ড ফাংশনটা -2-তে সেই কাজটা করবে। প্রথমটা 0-তে যেই কাজটা করতো সেকেন্ডটা -2-তে সেই কাজটা করবে। আমার কথা ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? ঠিক আছে, ডান। তাহলে আমি শিখে ফেললাম তো, এটা হচ্ছে হরাইজন্টাল শিফটিং। হরাইজন্টাল শিফটিং। তাহলে x এর জায়গায় x-a বসালে, x এর জায়গায় x-a বসালে আমাদের পুরো গ্রাফটা a ঘর ডানে চলে যাবে। a ঘর কি চলে যাবে? a ঘর ডানে চলে যাবে। এখন a যদি পজিটিভ হয় তাহলে আসলেই a ঘর ডানে, আর a নেগেটিভ হলে কি? আমি যদি বলি -2 ঘর ডানে গেছে, তার মানে কি 2 ঘর বামে গেছে, 2 ঘর বামে গেছে, 2 ঘর বামে গেছে। এই ক্লাসটা তোমরা সবাই আরেকবার দেখবা। তাহলে এটা আমরা কি দেখলাম বলো তো? হরাইজন্টাল শিফটিং। কি দেখলাম? হরাইজন্টাল শিফটিং। এবার ভার্টিক্যাল শিফটিং। এবার কি দেখবো? ভার্টিক্যাল শিফটিং। y equals to f of x,
এবার তুমি কি করছো জানো, y এর জায়গায় y মাইনাস এ বসায় দিছো, y এর জায়গায় y মাইনাস এ বসায় দিছো, কি করছো, y এর জায়গায় y মাইনাস এ বসায় দিছো। তাহলে কি হবে, y মাইনাস এ সমান এফ অফ এক্স। এটাকে একটু সুন্দর করে যদি লেখো, y ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস এ, তাহলে পুরা ফাংশনটার দেখো প্রত্যেকটা কোটির সাথে এ যোগ হবে না। এটা ছিল এফ অফ এক্স ফাংশন। তুমি যখন y এর জায়গায় y মাইনাস এ বসাইছো, তুমি যদি y এর জায়গায় y মাইনাস এ বসাও, তাহলে প্রত্যেকটা বিন্দুর কোটির সাথে এ যোগ হবে। তার মানে পুরা গ্রাফটা এ ঘর উপরে উঠে যাবে, পুরা গ্রাফটা এ ঘর উপরে উঠে যাবে যদি এর ভ্যালু পজিটিভ হয়, আর এর ভ্যালু নেগেটিভ হলে নিচে নেমে যাবে। ঠিক আছে, তাহলে y এর জায়গায় y মাইনাস এ বসালে কি হবে, এ ঘর উপরে উঠে যাবে, এ ঘর কোথায় যাবে, উপরে উঠে যাবে, উঠবে আমাদের পুরো গ্রাফটা। এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে তো আর উপরে উঠবে না। আমি কি বুঝাইতে পারছি? y এর জায়গায় y মাইনাস এ বসালে কি, এ ঘর উপরে উঠে যাবে, এ ঘর উপরে উঠে যাবে। চলো আমরা একটু দেখি। y এর জায়গায় y মাইনাস এ বসানো মানে এই এটা কিন্তু ওই পাশে গিয়ে যোগ হচ্ছে এফ অফ এক্স প্লাস এ। হ্যাঁ, চলো y এর জায়গায় তুমি কি করে দিলা, ধরো y মাইনাস 2 করে দিলা, দেখছো y এর জায়গায় কি করছো, y মাইনাস 2, বা এই দুইটাকে ওই পাশে গিয়ে যোগ করতে পারো। তাহলে খেয়াল করছো, প্রত্যেকটা কোটির মানের সাথে 2 যোগ হয়ে গেছে, প্রত্যেকটা কোটির মানের সাথে 2 যোগ হয়ে গেছে। কেন 2 যোগ হয়েছে, y মাইনাস 2 সমান সাইন এক্স, তাহলে y সমান কি লিখতে পারো, সাইন এক্স প্লাস 2। ডান। এখন তুমি যদি যোগ করো y প্লাস 2 ইকুয়ালস টু সাইন এক্স, তাহলে সে 2 ঘর নিচে নামবে। এই যে পিঙ্কিটা খেয়াল করো, সে 2 ঘর নিচে নামছে। তাহলে এটা আমরা কি দেখলাম, শিফটিং, ভার্টিক্যাল শিফটিং এন্ড হরাইজন্টাল শিফটিং। তাহলে আমরা কি শিখলাম, তুমি যদি x এর জায়গায় x মাইনাস এ বসাও তাহলে এ ঘর ডানে যাবে, এ যদি পজিটিভ হয় তাহলে আসলেই ডানে যাবে, এ যদি নেগেটিভ হয় তাহলে এ ঘর বামে চলে যাবে। পুরা গ্রাফটা ঠিকঠাক রেখে ডানে বামে সরবে, পুরা গ্রাফটা ঠিকঠাক রেখে ডানে বামে চলবে। আর তুমি যদি y এর জায়গায় y মাইনাস এ বসাও তাহলে গ্রাফটা উপরে নিচে মুভ করবে। এ যদি পজিটিভ হয় তাহলে এ ঘর উপরে, ধরো এর ভ্যালু 2 তাহলে 2 ঘর উপরে, এর ভ্যালু যদি মাইনাস 2 হয় তাহলে 2 ঘর নিচে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটা দেখব কম্প্রেশন এন্ড এক্সপ্যানশন। মনোযোগ। ধরো y ইকুয়ালস টু sin x। আমি এবার কি করলাম, x এর জায়গায় 2x বসাই দিলাম, x এর জায়গায় 2x বসাই দিলাম। তাহলে বলতে পারবা কি কাহিনী হবে, সবাই মনোযোগ দাও। আমার একটা sin x এর গ্রাফ আছে, এই সুন্দর একটা sin x এর গ্রাফ। আমি যদি x এর জায়গায় 2x বসাই, কি কাজটা হবে, এই ক্লাসে মনোযোগ দাও, ডাইনোসর বলতেছে। বলতো x এর জায়গায় যদি 2x বসাও, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, দেখি কে পারো আসলে। দ্বিগুণ হবে, কি দ্বিগুণ হবে, x এর জায়গায় 2x, অর্থাৎ এই যে এখানে আমি যদি 2x বসাই, বুঝছো? আচ্ছা আমি বলি, হিন্ট দেই, এখানে x এর জায়গায় 90 দিলে 90 পাও, এখানে x এর জায়গায় 90 দিলে 90 পাও, এখানে x এর জায়গায় কত দিলে 90 পাবা, 45। তাহলে এই গ্রাফে 90 এ গিয়ে তুমি যেই আউটপুটটা পাও, নতুন গ্রাফে 45 এ গিয়ে সেই আউটপুটটা পাওয়ার কথা না? এই গ্রাফে 180 তে গিয়ে তুমি যে আউটপুটটা পাও, সেকেন্ড গ্রাফে 90 তেই সেই আউটপুটটা পাওয়ার কথা। বুঝছো আমার কথা? আবার বলি, এই গ্রাফে 90 এ তুমি যে আউটপুট পাও, এখানে 45 সেটা পাবা।
এখানে 180-তে গিয়ে যে আউটপুটটা পাও এখানে 90, তাহলে গ্রাফটা কি চেপে যাবে না? ফ্রিকোয়েন্সি ইনক্রিজ, সাবাস। এটা কে বলছে? গৌরী শঙ্কর। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ইনক্রিজ। দেখো তুমি যদি 2x দাও, দেখো দেখছো, এই যে পিঙ্কিটা হচ্ছে 2x এর গ্রাফ, চেপে গেছে, চেপে গেছে। এখানে তুমি যত দিয়ে গুণ করবা তত গুণ চেপে যাবে। যদি 3 দিয়ে গুণ করতা তাহলে দেখতে আরো বেশি চাপছে। ধরো 10 দিয়ে গুণ দাও, তাহলে এত বেশি চাপা চাপছে, 10 গুণ। আমি কি বুঝাইতে পারছি? তাহলে n দিয়ে গুণ করলে n গুণ চেপে যাবে। কেন সেটা বুঝছো? কেন সেটা বুঝছো? খুব কমন সেন্স। এখানে 90-এ যা পাও এখানে 45-এ সেটা পাচ্ছ, তাই না? সো ফ্রিকোয়েন্সি বাড়বে। আচ্ছা ঠিক আছে, এবার 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 আমাকে বলো, এটা তো চেপে গেল, আমি যদি 2 দিয়ে গুণ না করে হাফ দিয়ে গুণ করতাম, তাহলে হাফ গুণ চেপে যাইতো। হাফ গুণ চেপে যাওয়া মানে কি? আসলে এক্সপ্যান্ড হওয়া না? বলো তো, হাফ গুণ চেপে যাওয়া মানে কি? এক্সপ্যান্ড হওয়া। দেখছো, এক্সপ্যান্ড হইছে, এক্সপ্যান্ড হইছে। আমি কি বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম? তাহলে আমরা কি দেখলাম? কম্প্রেশন অ্যান্ড এক্সপ্যানশন। তার মানে আমার কাছে যদি একটা ফাংশন থাকে y = f of x, আমি যদি x এর জায়গায় কি বসাই? nx বসাই, তাহলে আমাদের ফাংশনটা হয় কম্প্রেস হবে না হয় এক্সপ্যান্ড হবে। ঠিক আছে, আমি লিখতে পারি যে n টাইমস কম্প্রেসড হয়ে যাবে। এখন n এর ভ্যালু যদি 1-এর থেকে বড় হয় তাহলে আসলেই কম্প্রেসড হবে, আর n এর ভ্যালু যদি 1-এর থেকে কম হয়, অর্ধেক কম্প্রেসড হওয়া মানে কি? এক্সপ্যান্ড হওয়া, এক্সপ্যান্ড হওয়া। ডান? সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? সবাই বুঝছো, তাই না? এক্সপ্যানশনটা বুঝো নাই? তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে 2 গুণ চেপে যাচ্ছে না? হ্যাঁ, হাফ দিয়ে যদি গুণ করো হাফ গুণ চেপে যাবে। হাফ গুণ চেপে যাওয়া মানে কি? এক্সপ্যান্ড হওয়া। ফর এক্সাম্পল, এখানে তুমি 90 দিলে 90 পাচ্ছ, সেকেন্ডটায় 90 পাওয়ার জন্য 180 দেওয়া লাগতেছে। সো এখানকার 90 এর যে আউটপুটটা সেটা এখন চলে যাবে ওখানকার 180-তে। আচ্ছা, তারপর হচ্ছে পাওয়ার। এটা মূলত আমাদের বেসিক অপারেশন শেষ। তাহলে আমরা কয়টা বেসিক অপারেশন দেখলাম বলো তো? স্কেলিং সবাই বুঝছি? স্কেলিং সবাই বুঝছি? বুঝছি, বুঝছি। শিফটিং, হরিজন্টাল শিফটিং, বুঝছি, বুঝছি। এক্স এর জায়গায় x - a বসালে a ঘর ডানে যাবে, a পজিটিভ হলে আসলে ডানে, নেগেটিভ হলে বামে। ভার্টিক্যাল শিফটিং, উপরে নিচে শিফট হবে। এক্সপ্যানশন, কম্প্রেশন, বুঝে গেছি। এবার চলো পাওয়ার। ধরো এরকম y = sin x আছে। sin x এর গ্রাফটা কি? পজিটিভ নেগেটিভ দুইটাই তো হতে পারে। তুমি যদি এটা স্কোয়ার করে দাও তাহলে নেগেটিভ অংশটা উপরে উঠে যাবে না? ঠাস করে দেখো, এটা বোঝানোর জন্য জাস্ট আমি একটা এক্সাম্পল দিই। y = sin x, তারপর y = sin x। এটা কি sin x এর গ্রাফ না? তুমি যদি স্কোয়ার করো তাহলে কি হবে বলো তো? পজিটিভ অংশটা পজিটিভই থাকবে, স্কোয়ার। হ্যাঁ, এই সবগুলো কিন্তু 1-এর থেকে ছোট, 1-এর থেকে ছোট, তাই না? 1-এর থেকে ছোট, 1-এর থেকে ছোট সংখ্যাগুলোকে স্কোয়ার করলে, পাওয়ার করলে সেটা আরো ছোট হয় না? আমাকে বলো, আমাকে বলো। y = sin x, মাথায় যখন স্কোয়ার করবা তাহলে কি আউটপুট গুলাকে স্কোয়ার করতেছো না? আউটপুট গুলা মানে কি? কোটিগুলাকে স্কোয়ার করতেছো। আর এই সবগুলা কিন্তু 1-এর থেকে ছোট। 1-এর থেকে ছোট একটা সংখ্যাকে তুমি যদি স্কোয়ার করো তাহলে সেটা আরো ছোট হয়ে যাবে, আরো ছোট হয়ে যাবে। তাহলে তুমি যখন পাওয়ার করবা এটা একটু স্লোলি বাড়বে, এন্ড যখন পাওয়ারটা জোর হবে নিচের দিকে কোনো পার্ট থাকবে না। দেখো আমি যদি এখানে স্কোয়ার দিই sin স্কোয়ার x, তাহলে খেয়াল করছো এই যে এই যে এই যে সবুজটা হচ্ছে sin স্কোয়ার x, সবুজটা হচ্ছে sin স্কোয়ার x। খেয়াল করছো তুমি? খেয়াল করছো? প্রথমত কি হয়েছে?
দেখো ও বাড়তেছে কিন্তু আর একটু আস্তে আস্তে। হ্যাঁ, পুরো ফাংশনটার উপরে স্কোয়ার করে দিছো, সাইন এক্স হোল স্কোয়ার। এটা কিন্তু সাইন এক্স স্কোয়ার না, পুরোটার উপরে স্কোয়ার করছো, বুঝছো? পুরোটার উপরে স্কোয়ার করছো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখানকার যে আউটপুট তার উপরে স্কোয়ার হয়েছে, সেটা স্কোয়ার করার কারণে একটু ছোট হয়ে গেছে, তাহলে এরকম একটু কম্প্রেস হয়ে এই পর্যন্ত আসছে। অ্যান্ড অ্যান্ড নেগেটিভ পার্ট যেগুলো ছিল ঠাস করে উপরে উঠে গেছে। মজার ব্যাপার খেয়াল করছো, সাইন এক্স সে কিন্তু 360 ডিগ্রি বা 2 পাই রেডিয়ান এই অংশটুকু বারে বারে রিপিট করে, কিন্তু ওর মাথায় পাওয়ার যখন জোর দিয়ে দিছো তখন কিন্তু আর পুরাটা না, অর্ধেকটা, অর্থাৎ পাই এতটুকু সে কি করতেছে, বারবার রিপিট করতেছে, এতটুকু সে কি করতেছে, বারবার রিপিট করতেছে। আমি কি বুঝাইতে পারলাম? এবার বলো তো, তুমি যদি কিউব করো তাহলে কি হবে দেখি। স্কোয়ার করলে নেগেটিভ গুলা পজিটিভ হয়ে গেছে, বাট কিউব করলে কি সেটা থাকবে? কিউব করলে কিন্তু নিচেও থাকবে, তুমি যদি দেখো কিউব করলে কিন্তু নিচেও থাকবে, খেয়াল করছো? এই সবুজটা হচ্ছে কিউব, বুঝছো? জোর ঘাত হলে নিচের পার্টটুকু উপরে উঠে যাবে, কিন্তু বেজোর ঘাত হলে নিচেও পার্ট থাকবে। কিন্তু একটা জিনিস, এটা তোমার যত পাওয়ার বাড়াইতে থাকবা এই জিনিসটা তত শার্প হইতে থাকবে, স্মুথলি উঠবে না। অনেক বেশি পাওয়ার দিলে এরকম করে ঠস করে এরকম হয়ে গেছে। হ্যাঁ, তুমি পাওয়ার জাস্ট 100 দিয়ে দেখো বা 99 দিয়ে দেখো, দেখছো? এই পাওয়ারটা যত বেশি হবে তত স্মুথ হবে না আর কি, স্টিফলি উঠবে, ঠিক আছে? কারণ একের থেকে ছোট তো, এই সবগুলো একের থেকে ছোট না, তুমি ওইটার উপরে যখন পাওয়ার দিবে সেটা আরো ছোট হয়ে যাবে। ডান, বলো তোমরা সবাই কি বুঝছো? তাহলে একটা গ্রাফের উপরে পাওয়ার দিলে কি হবে? পাওয়ার দিলে মেজর যে জিনিসটা সাইনের ক্ষেত্রে মূলত হয়, সাইন এইটা যেই অংশটুকু বারে বারে রিপিট করতো সেটা কতটুকু জুড়ে আছে? এইটুকু জুড়ে আছে না? এইটুকুই তো জুড়ে আছে। কতটুকু জুড়ে আছে? 2 পাই জুড়ে আছে। সাইন এক্স এর মাথায় যখন বেজর পাওয়ার দিবা তখন সেটা 2 পাই জুড়েই থাকবে, এই পার্টটুকু বারে বারে রিপিট করে এটা তৈরি হচ্ছে। কিন্তু যখনই জোর পাওয়ার দিবা তখন আর 2 পাই থাকবে না, তখন পাই অংশ জুড়ে কি সেটা রিপিট করতে থাকবে। ডান। তাহলে আমাদের মোটামুটি আমরা বুঝে ফেলছি। আমি যদি একটা গ্রাফ দেই, তুমি কি এটা পারবা এখন আঁকাইতে? y = 3 sin x - 70 + 8 আমাকে বলো এটার গ্রাফ কেমন হবে? আনুমানিক একটু চিন্তা করো। আমরা বেসিক ফাংশনটার গ্রাফ জানি, y = sin x। তাহলে আমি প্রথমত কি করছি, গ্রাফটাকে শিফট করছি, যে x - 70 দিলাম। x - 70 আমি যদি ফার্স্ট x - 70 দেই তাহলে এই গ্রাফটা কি হবে বলো তো? 70 ঘর ডানে যাবে। আচ্ছা, তারপর এটার সাথে তুমি কি যোগ করলা? 3 যোগ করলা। যোগ না, গুণ করলা, 3 গুণ করলা। তাহলে কি 3 গুণ স্কেল হবে? ম্যাক্সিমাম -1 থেকে +1 পর্যন্ত ছিল, এখন কি 3 গুণ স্কেল হবে, অর্থাৎ -3 থেকে +3 পর্যন্ত। এরপরে তুমি কি করছো? 8 যোগ করছো। ডান পাশে 8 যোগ করা কেন, মানে বাম পাশে কি 8 বিয়োগ করা। তাহলে 8 ঘর উপরে চলে যাবে, 8 ঘর কি চলে যাবে? উপরে চলে যাবে। ক্লিয়ার? এটার রেঞ্জ কত? তুমি বলো এটার রেঞ্জ কত? বের করতে পারবা? দেখো এটার রেঞ্জ কত আমাকে সবাই বলো তো, -1 থেকে 1 পর্যন্ত। এটার রেঞ্জ কত? তুমি ডাইনে বাইমে শিফট করছো, এটার রেঞ্জও কি -1 থেকে 1 পর্যন্তই। তারপর 3 দিয়ে গুণ করছো, স্কেল করছো, তাহলে এবার রেঞ্জটা কি হয়ে যাবে আমাকে বলো তো? -3 থেকে 3 পর্যন্ত হয়ে যাবে। তারপর 8 যোগ করছো, মানে 8 ঘর উপরে উঠে দিছো। 8 ঘর উপরে উঠাইলে এটাও 8 ঘর উপরে উঠবে, লোয়ার লিমিট যেটা এটাও 8 ঘর উপরে উঠবে। আর যদি যোগ করো 5, 11, তাহলে এটার রেঞ্জ হবে এটা। যে কোয়েশ্চেন করছো বুঝছো?
সাইন এক্স স্কোয়ারটা বুঝাই দেন, ওটা লাগবে না, সাইন এক্স স্কোয়ারটা লাগবে না, সাইন এক্স স্কোয়ারটা লাগবে না। বলো তো সাইন এক্স স্কোয়ার, আচ্ছা একজন আস্ক করছে সাইন এক্স স্কোয়ার, তুমি এক্স কে যদি স্কোয়ার করে ইনপুটে ঢুকাও, এক্স কি জীবনেও নেগেটিভ হবে? এক্স কি জীবনেও নেগেটিভ হবে না। তাহলে আমাদের গ্রাফের যে নেগেটিভ পার্টটুকু সেটা কি থাকবে? মানে এক্স অক্ষের বাম পাশে যে পার্টটা থাকবে সেটা কি আর থাকবে? সেটা থাকলেও কি ডান পাশের মতো হয়ে যাবে, ডান পাশের মতো হয়ে যাবে, তাই না? এই যে দেখো, ওই পাশটা আর এই পাশটা পুরোপুরি সেম, বুঝছো? এক্স এর জায়গায় তুমি যদি +1 দাও সেটাও 1, -1 দিলেও সেটাও 1, তাহলে ডান পাশ বাম পাশ সেম হয়ে যাবে। এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, ঠিক আছে? সো এই যে অপারেশনগুলো, এই অপারেশনগুলো তুমি ভালো করে একবার রিভিউ করবে এন্ড ডেসমোজে প্র্যাকটিস করে আসবা নেক্সট ক্লাসে, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা মৌলিক পর্যায় শুরু করব, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, মৌলিক পর্যায় আর গ্রাফের লেখো, মৌলিক পর্যায় আর গ্রাফের লেখো, এই দুইটা টপিক আমি নেক্সট ক্লাসে পড়াই দিব। তার মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সো তোমাদের হোমওয়ার্ক কি, আমি আজকের ক্লাসে যা যা পড়াইছি কোনো কিছুই ঝাপসা থাকা যাবে না, এটা হচ্ছে হোমওয়ার্ক। কি কি পড়াইছি, কি কি পড়াইছি? আমাদের 6টা ত্রিকোণমিতিক ফাংশন, তাদের ডোমেইন কি, রেঞ্জ কি, কেমনে আসলো বললাম। এই ছকটা এবার ঠাড়া মুখস্থ হয়ে যেতে হবে, ঠাড়া মুখস্থ হয়ে যেতে হবে। তারপর আমাদের যে 6টা ত্রিকোণমিতিক ফাংশন, তাদের আমরা গ্রাফ দেখলাম, তাদের গ্রাফগুলা কেন এরকম হলো, সাইন এক্স এর গ্রাফ হলে কোসেক এক্স এর গ্রাফ কেন এরকম, কতটুকু পরপর রিপিট করতেছে, সেই জিনিসগুলো আমরা দেখলাম, তাই না? সেই জিনিসগুলো আমরা দেখলাম, তাই তো 6টা ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফ তোমরা নিজেরা একটু প্র্যাকটিক্যালি এটা ডেসমোস থেকে করবা, ঠিক আছে? তারপর আমরা কি দেখলাম, আমাদের গ্রাফ রিলেটেড কিছু অপারেশন। প্রথমটা দেখছি স্কেলিং, একটা ফাংশনের সাথে যদি একটা ধ্রুবক দিয়ে গুণ করো এটা স্কেল হয়ে যাবে, স্কেল। তারপরটা দেখছি কি শিফটিং, ডানে বামে বা উপরে নিচে শিফট করা যায় একটা গ্রাফকে। তারপর কি দেখছি কম্প্রেশন বা এক্সপ্যানশন। তারপরে হচ্ছে পাওয়ার, ঠিক আছে? পাওয়ার। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।